কারণে মোটামুটি আমি ভাবলাম যে ব্যাংক সেক্টরে আসি। তো আমি মোটামুটি ধরুন 3-4 মাস ব্যাংকের একটানা প্রিলি পড়ার পরে আমি 2021 সাল ভিত্তিক সবগুলো পরীক্ষায় দিই, এডি সহ। এডিস মানে একবারে 5টায় যতগুলো পাইছি, তা আমি ভাই মোটামুটি 5টাতেই ধরেন যে ইনশাল্লাহ রিটেন দিছি সবগুলাতেই। আমার সমস্যা আছে ভাই, আমি আপনার 2 এডিশনের বই কিনা আছে, আপনার সবগুলা রিটার্ন কোর্সে ভর্তি আছি। আমি পড়ি ভাইয়া, মানে আপনার সবই মোটামুটি যত পড়াদেন পড়ি, কমপ্লিট করি। আমার অজিতে ভাইবা দিছি ভাই, এডিতেও আসি, রিটেন ভালো হয়নি, সিনিয়র রিটেন ভালো হয়নি। প্রথম রিটেন ছিল, আমি মানে সব শেষ করতে পারি নাই। অজিতে ভাইবা দিছি, ক্যাশে পরীক্ষা ভালো হয়েছে ইনশাল্লাহ, জনতা তো ভালো হয়েছে। এখন আমি হচ্ছে ভাই আমার পরীক্ষা ভালো করছি, যেমন কমন টপিক ছিল, ক্যাশেও কমন টপিক ছিল ভাই, আবার জনতা কমন টপিক ছিল, আপনার বই থেকে হুবই প্রায় কমন পড়ছিলাম। আমি প্রচন্ড লিখছি, ইচ্ছা মতো লিখছি ভাইয়া। ম্যাথ ম্যাথও ভালো পারছি, সবগুলো ভালো পারছি, কিন্তু ভাই আমি যখন ওজিতে আনকমন টপিকস আসছিল যখন, তখন ভাই আমার আমার হাত চলে না ঠিক মতো। মানে আমি আপনার শিট পড়ে যেগুলো কমন আসছে সবগুলোতে ভালো দিয়েছি পরীক্ষা ইনশাল্লাহ। এখন ভাই আচ্ছা, আমি হচ্ছে যে বুঝতে পারছি, বুঝছি না আমি। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার কাহিনীটা। তো সমস্যা নেই, এটা হচ্ছে আসলে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। আমি আসলে আমার গুণগান কেউ গায়েন না ভাই, আমি আসলে অত কিছু না, বা আমি আসলে ওইরকম কিছু না। তো আমি যে বিষয়টাতে ফোকাস করব, যেন আপনারা যারা এখানে যারা আছেন সবাই যেন ভালো করতে পারেন। আমি আসলে এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করেছি, কারণ এখানে আমার শুধু ব্যাচের স্টুডেন্ট বা এই তাদের জন্য ক্লাসটা রাখিনি, এবং ক্লাসটা আমি এরপর থেকে রেকর্ডও রাখবো, এই এখন থেকে রেকর্ড চালু করব। আমরা যেহেতু একটা ইনফর্মাল কথাবার্তা বললাম, আমরা এখন একটু ফর্মালি ক্লাসে যাব। তো আমি আসলে আপনাদের ক্লাসে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা রাইটিং। যেমন আপনাদের পরীক্ষা আপনারা দেখতেছেন, গত কয়েকটা পরীক্ষা আপনারা হেডিং যদি চেক করে দেখেন যে রাইটিং মানে যেমন একটা বিষয়ের উপর টপিক মানে টপিক সেন্টেন্স বলে দেয়, যেমন সেটা হতে পারে যে বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা। এই যে একটা আপনার টপিক সেন্টেন্স বললো, এটার উপর আপনাকে কি করতে হবে, একটা রচনা লিখুন। হ্যাঁ, এটা বলে দেয় একটা প্রবন্ধ লিখুন, এটা বলে অনেক সময় বলে যে ফোকাস রাইটিং লিখুন, টপিকের নাম বলে দেয়। তো এইটা আসলে কেন বলে, তো এই বিষয় নিয়ে আমি আসলে কিছু কথা মানে আপনাদের একটু ক্লিয়ার করব। যারা একটু মিউট না একটু মিউট করে নেন, আমাদের লিটন ভাই আছেন, যারা কি থাকবে একটু মিউট করে দেবেন সবাইকে। আচ্ছা, আমরা একটু ক্লাসে যাব। একটু আপনাদের একটু শেয়ার করে নিই স্ক্রিনটা। আচ্ছা, আচ্ছা, আপনারা মনে হয় একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমরা এখন রেকর্ডিং যেহেতু করতেছি, একটু রেকর্ডিং করি। তো প্রথমেই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা কোয়েশ্চেন করবেন আপনারা একটু মিউট করেন ভাই। এই লিটন ভাই, আপনি একটু সবাইকে মিউট করে দেন কাইন্ডলি। আচ্ছা, আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। আমাদের আজকের ক্লাসের টপিক ইংলিশ রাইটিং, অর্থাৎ একটা প্যারাগ্রাফ, প্রবন্ধ, ফোকাস রাইটিং বা এই 4 ধরনের লেখা। আসলে মূলত আমরা এই 4 ধরনের লেখার মধ্যে কি ধরনের ভেরিয়েশন থাকবে আমাদের, সেই বিষয়টাতে আমরা একটু ডিসকাস করব। আমার এখান থেকে মানে আপনাদের ওইখান থেকে আমাকে স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু যদি বলতেন। হ্যাঁ, একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা। হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই। ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, যদি আমি এটা পিডিএফ করে আনছি, যদি আমি পিডিএফ করে নাও আনতাম তারপরেও হচ্ছে আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ক্লাস টাইমটা একেবারে কম, আমাদের 9:30 আরেকটা ক্লাস আছে। তো প্রথমে যে বিষয়টা হচ্ছে, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ লতিফুর রহমান। হ্যাঁ, আমি বর্তমানে বেবজাতে আছি। আচ্ছা, যাই হোক, যে আছেন না কেন। আচ্ছা, ওকে। এখন আপনাদের একটু দুইটা বিষয় নিয়ে কথাবার্তা বলি, যে আপনারা আসলে পরীক্ষায় যে লেখাটা লেখেন সেটা আসলে আপনাদের এক ধরনের ফর্মাল রাইটিং এর মধ্যে পড়ে। আপনাদের যদি আপনাদের আমি দেখাই যে ফর্মাল রাইটিং আর ইনফর্মাল রাইটিং কি, ধরেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, এটাকে আমরা বলবো হচ্ছে ইনফর্মাল রাইটিং। আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন, দেশের অসঙ্গতি নিয়ে পোস্ট করলেন, আপনার পরিবারের সাথে কথাবার্তা বললেন, যে বিষয়গুলো আপনি সেখানে বলেন, এটা হচ্ছে আমাদের ইনফর্মাল রাইটিং। অর্থাৎ পরীক্ষার খাতার মধ্যে আপনি কখনো ইনফর্মাল রাইটিং এ লেখার দরকার নেই, কারণ হচ্ছে আপনি এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত, সেখানে আপনি করতে পারেন। তবে হ্যাঁ, এখানে যদি আপনাকে ব্যক্তিগত চিঠি কখনো পরীক্ষার মধ্যে আসে, ব্যক্তিগত চিঠি,
তাহলে আপনি সেখানে আপনার ইনফর্মাল কিছু অ্যাড করতে পারেন। সেই লেখার ভাষাটা হবে বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ সেই ভাষাটা হবে সহজ এবং বন্ধুত্বপূর্ণ হতে হবে। অর্থাৎ যেমন বন্ধুদের মধ্যে আমরা চিঠি আদান প্রদানের ক্ষেত্রে কিছু হাস্যরস বা সাধারণ কথাবার্তা বলে থাকি, এটাকে আমরা বলবো ইনফর্মাল রাইটিং। আবার যদি আমরা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা আসি, অর্থাৎ অফিসিয়াল আমরা একটা চিঠি লিখি, ধরেন হচ্ছে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেখানে আপনাকে বললো যে আপনার অধীনস্থ একটা প্রতিষ্ঠান আছে যে আপনার কাছে ঋণ নিয়েছে, তাকে আপনি একটা চিঠির মাধ্যমে জানান যে ঋণটা যেন দ্রুত পরিশোধ করে, পাশাপাশি ইনস্টলমেন্ট গুলো যেগুলো দেয় সেই ইনস্টলমেন্ট গুলো যেন আপনার সঠিক সময় দেয়। এই যে একটা অফিসিয়াল ভাষা, এটাকে আমরা ফর্মাল রাইটিং এর মধ্যে ফেলবো। পাশাপাশি আপনারা ওইটা ইমেল রাইটিং হতে পারে, বিভিন্ন প্রতিবেদন হতে পারে। প্রতিবেদন জিনিসটা কি, একটা ঘটনার বিবরণ দেওয়া। আপনার যেমন যে কাজটা আমরা করে থাকি, একটা ইনসিডেন্ট ঘটে গেল, আপনার কোম্পানির আওতাধীন কোনো প্রতিষ্ঠানের মধ্যে একটা ফায়ার ইনসিডেন্ট ঘটে গেল, একটা দাঙ্গা হাঙ্গামা বা চুরি, যেই বিষয়গুলো ঘটুক না কেন, দুর্নীতি যে বিষয়গুলো ঘটুক না কেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার অফিসিয়াল ভাবে আপনি যে আপনার প্রতিষ্ঠানকে যে তথ্যগুলো দিচ্ছেন, এটাকে বলে প্রতিবেদন বলা হয়। এটা প্রতিবেদন অনেকভাবে আছে, প্রতিবেদন আছে আপনার অফিসিয়াল প্রতিবেদন আছে, এটা হচ্ছে আপনার রিপোর্ট টাইপের, অর্থাৎ পত্রিকায় প্রতিবেদন আছে। তো এগুলো আমরা যখন আমরা ফুল ক্লাসে যাব, অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাসগুলো, সেখানে আমরা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ শিখবো। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোকাস রাইটিং, রচনা ও প্রবন্ধ। এখন যে কথাটা আমরা বলছি এর আগে, যে ফোকাস রাইটিং, রচনা এবং প্রবন্ধ, এই তিনটাই পরীক্ষায় এসে থাকে, আপনারা ভিন্ন ভিন্ন নামে দেখে থাকেন। তবে রচনা এবং প্রবন্ধ এর মধ্যে ফোকাস রাইটিংটা ইনক্লুড। আমি আবারও বলতেছি, রচনা প্রবন্ধ, এই যে রচনা এবং প্রবন্ধ বিষয়টা একই রকম। এটাকে যদি আমরা ইংলিশে বলি, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিং বলবো আমরা এটাকে। তো এই এসে রাইটিং এর একটা পার্ট হচ্ছে আপনার হচ্ছে কি ফোকাস রাইটিং। তো ফোকাস রাইটিংটা কার হচ্ছে এসের পার্ট। তো আমাদের এইখানকার ভাষা যেটা হবে সেটা অবশ্যই আমাদের হইতে হবে সুস্পষ্ট হইতে হবে, সরল এবং হতে হবে, এবং সংগতিপূর্ণ ভাষাটা হতে হবে। আচ্ছা, আমরা এখন বুঝলাম যে আমরা কোথায় ফর্মাল লেখাটা ইউজ করবো, কোথায় আমরা ইনফর্মাল লেখাটা ইউজ করবো। এমন আরেকটু আগাই, ধরেন আপনার পরীক্ষার মধ্যে অনেক ধরনের লেখা চলে আসে। আমরা যদি বিসিএস পরীক্ষাতে অনেকেই আছি, অনেকেই ওখানে ব্যাংক পরীক্ষা দিব। তো রচনা এবং প্রবন্ধের মধ্যে যেহেতু আমাদের ফোকাস রাইটিংটা ইনক্লুড থাকে, সুতরাং হচ্ছে আমরা এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিই। আচ্ছা আচ্ছা, বর্ণনামূলক লেখা বা ডেসক্রিপটিভ এসে, অর্থাৎ আপনাকে যদি বলে যে আপনার ধরেন প্রিয় উদ্যান, যদি আমি এখানে একটা লিখে রাখছি প্রিয় উদ্যান, আপনার ছেলেবেলা, আপনার শৈশব, বা আপনার হচ্ছে গ্রামের দিনগুলি, বৃষ্টিমুখর সন্ধ্যা, বা আপনার এই ধরনের লেখা, এগুলোকে ডেসক্রিপটিভ রাইটিং বলবো বিসিএস এর ক্ষেত্রে। এখন এটা ব্যাংকের ক্ষেত্রে কেমন আসবে? ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের লেখাগুলো আসে যে আপনার এমন হইতে পারে যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, কেমন আসে, রাশিয়া ও হচ্ছে ইউক্রেন যুদ্ধ। আচ্ছা, মানে এটা হচ্ছে ফোকাস সেটিং হচ্ছে আপনার যদি ব্যাংকের ক্ষেত্রে আসে তখন আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাশাপাশি এই সম্পর্কে একটা ন্যারেটিভ কিছু অ্যাড করে দিবে। তো ওগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগালেই শিখবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার এইটা খুবই ব্যাংকে এসে থাকে বিশ্লেষণমূলক বা অ্যানালাইটিক্যাল এসে। এইটা আমরা ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আপনার খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা দেখি যে ন্যারেটিভ কি ধরনের বলে যে বিশ্বে খাদ্য সংকটের কারণ এবং প্রভাব, এগুলো ব্যাংক পরীক্ষার জন্য এরকম টাইপের আসে। পাশাপাশি আসে যে আপনার ধরেন আপনি ব্যাংক নিয়ে একটা ফোকাস রাইটিং আসলো যে বর্তমান সংস্কার কমিশন তার হচ্ছে পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি। আচ্ছা, এই ধরনের লেখা যদি আসে, এটা হচ্ছে আপনি অ্যানালিটিক্যাল রাইটিং এর মধ্যে ফেলতে পারবেন। তো সেখানে কিন্তু আপনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন, কারণ, প্রভাব, ফলাফল, এই বিষয়গুলো এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, এরপরে আমরা পরীক্ষায় এসে থাকে আমাদের তুলনামূলক প্রবন্ধ বা কম্পারেটিভ এসে। এইটা আমাদের রচনাতে বা বিসিএস পরীক্ষাতে এসে থাকে। ব্যাংক পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই কম দেখা যায় যে শহরে জীবন বনাম গ্রামীণ জীবন, অর্থাৎ বললো যে ফেসবুক বনাম টুইটার হতে পারে আরো অনেক ধরনের লেখা। এই ধরনের লেখাগুলো আপনার বিসিএস পরীক্ষা যেগুলো মানে ধরে আমরা অজানা টপিক থেকে আসলো, যে
বিজ্ঞান বনাম দর্শন, মানে এরকম আসলে বিজ্ঞান বনাম দর্শন, বিজ্ঞান বনাম দর্শন, এই ধরনের লেখাগুলো বর্তমানে ব্যাংক পরীক্ষা আসে না, তবে বিশেষ পরীক্ষার জন্য এগুলোর যদি সামনে যেহেতু আমাদের পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হবে সেখানে এই ধরনের জিনিস আসতে পারে। এরপরে আমরা আর্গুমেন্টেটিভ এসি, তো আমরা এটা পরীক্ষায় গত বাংলাদেশ ব্যাংক এডি থেকে শুরু করে অনেকগুলো পরীক্ষা আমরা এটা দেখেছি যে আর্গুমেন্টেটিভ এসে এসে থাকে, এটা আপনার 30 থেকে 20 নাম্বারের হয়ে থাকে। তো এটার জন্য আমরা আলাদা ক্লাস নেব, সেখানে আমরা শিখবো তো কেমন ধরনের বিষয়গুলো এখানে আসে। এখানে হচ্ছে আপনার নিজস্ব যে মতামত, নিজের মতামত আপনাকে তুলে ধরার এখানে সুযোগ আছে, এবং সেই মতামতকে অবশ্যই যুক্তি সমর্থন করা, মানে করিয়ে টিচারকে বোঝাইতে হবে যে আপনার মতামত গ্রহণযোগ্য। এটা আপনি পক্ষে বা বিপক্ষে যেটা নেন না কেন, সেখানে আপনাকে স্ক্রিন টাইম, ধরুন আমরা একটা উদাহরণ যদি দেখি যে স্ক্রিন টাইম বনাম আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের স্ক্রিন টাইম আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বিষয়টা আপনার একটা আর্গুমেন্টিভ লেখা আসলো, এটা আমি ইংলিশে বলতে পারতাম, ইংলিশে বলিনি। তো স্ক্রিন টাইম আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করার ক্ষেত্রে আপনার অনেকগুলো ধাপ আছে এখানে, অর্থাৎ সেই ধাপগুলো অনুসরণ করে আপনার আর্গুমেন্টিভ এসে লিখতে হবে। এখন আপনাকে একটা ওভারঅল যদি বলি, রচনা, রচনা, এসে, ফোকাস রাইটিং, ফোকাস রাইটিং, আচ্ছা, এইগুলো হচ্ছে একই বৃত্তের মধ্যে অংশ। তো এগুলোর মধ্যে আমরা কি করব, এগুলোর মধ্যে আমরা তিনটা পার্টে আমরা ভাগ করব, তিনটা পার্টে একটু আমরা ভাগ করবো একে। আচ্ছা, প্রথম যে পার্টটা থাকে রচনা, এসে, ফোকাস রাইটিং, যাই লিখেন না কেন আপনি ভাই, এবং আর্গুমেন্ট রাইটিং, আচ্ছা, এবং আর্গুমেন্ট রাইটিং, আচ্ছা, এই যে 4 ধরনের লেখা আমি বলতেছি, এই 4 ধরনের লেখার মূল থিমটাই হচ্ছে আপনাকে 3টা পার্টে ভাগ করতে হয়। একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, এখানে হচ্ছে যে আমি বডি পার্টটা বলি, আর এখানে হচ্ছে আমার কনক্লুশন। আচ্ছা, কনক্লুশন, দেখেন এই 3টা পার্ট যদি আপনি বুঝতে পারেন, এই 3টে পার্ট যদি আপনি আগে থেকেই অ্যাজাম্পশন করতে পারেন, তাহলে পৃথিবীর যত ধরনের লেখাই হোক না কেন সব আপনি লিখতে পারবেন। হ্যাঁ, এটা একটা সাধারণ বিষয়। এখন আমাকে বলতে পারেন যে ভাই আমি তো ডাটা জানি না, আমি তো হচ্ছে কোনো অ্যানালাইটিক্যাল কোনো গ্রাফ জানি না, আমি তো আসলে অনেক তথ্য জানি না, তো সেক্ষেত্রে আমি কি করব, সেগুলোর ব্যবস্থা আমাদের কাছে আছে। তো মূলত এই 3 ধরনের লেখাটাই হচ্ছে আপনার এই কি বলবো আমি, আমাদের এখানে আসে। তো এগুলোর মধ্যে আপনি যখন এই লেখাগুলো লিখবেন, তখন আপনাকে কি কি বিষয় সম্পর্কে আপনাকে একটু অবহিত হইতে হবে। মানে আজকের ক্লাসটা যেহেতু আমরা একটা ওভারঅল ক্লাস, আমি কিন্তু এখানে সমস্ত বিষয়গুলো নিয়ে আসব, অর্থাৎ আমরা যখন ক্লাস নিব, মানে ক্লাস নেব, তখন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টপিকের উপরেই কিন্তু একটা ওভারঅল 5টা ক্লাস হবে বা 3টা ক্লাস হবে। কিন্তু এখন যেহেতু সময়টা আমার কম, সেহেতু আমি খুবই কম সময়ের মধ্যে এটা নিচ্ছি। আচ্ছা, প্রথমে যে বিষয়টা থাকবে, আমার লেখার মধ্যে কোন কোন বিষয়গুলো টিচার দেখে, মানে আমি যেগুলো দেখি, আমি দেখি গ্রামার এবং শব্দ চয়ন। আপনি লিখলেন যে হচ্ছে গ্রামার এবং শব্দ চয়নের ক্ষেত্রে ভাই এই জিনিসটা আপনি যদি ভুল করেন, আপনাকে টিচার সেখানে কিন্তু অনেকে 20-এর মধ্যে আপনাকে 4, 5 এর বেশি আপনাকে কখনো মার্ক দিবে না, বা আপনাকে ধরলো 30-এর মধ্যে সর্বোচ্চ আপনি 10, 12 এই ধরনের মার্ক আপনি পাবেন। সুতরাং আপনি যেই বাক্যেই লিখেন না কেন, আপনাকে সঠিক টেন্স এবং সেন্টেন্স ভার্ব, যে সাবজেক্ট ভার্ব যেটা এক্সপেনশন যেটা আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, এইটাতে আপনি নজর দেবেন। আমি একটা উদাহরণ সহজ একটা উদাহরণ দিচ্ছি যে শি গোজ টু স্কুল। এখানে দেখেন যেহেতু আমরা শি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আপনার গোজ হয়। এই জিনিসটা যদি ভুল করেন, সহজ জিনিস, কিন্তু আপনি সহজ জিনিসই খাতায় লেখেন, কিন্তু এটাকে আপনাকে ভুল করা যাবে না। অবশ্যই আপনি তাহলে এই গ্রামার ত্রুটি প্রথমে আপনি ভাই নিজের লেখার মধ্যে চিহ্নিত করুন, এটা ফার্স্ট প্রায়োরিটি। আপনি স্ট্রাকচার দাঁড় করানোর পরপরই যে বিষয়টা করবেন, আপনি গ্রামার এবং শব্দচয়নে অবশ্যই নজর দিবেন। এরপরে হচ্ছে আপনার ভোকাবুলারি যেটা আছে, সেখানে হচ্ছে আপনার পরিসীমা বৃদ্ধি করা। আমরা ইতিমধ্যে আমাদের গ্রুপগুলোতে এবং হচ্ছে যে এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, সেখানে প্রায় হচ্ছে 300 প্লাস হচ্ছে আমরা একটা ভোকাবুলারি শীট দিয়েছি, যেটা পড়ে আপনার লেখাটা অন্য আরেকজনের লেখার চেয়ে একটু হলেও ব্যতিক্রম হবে। তো সেই শীটটা আপনারা কালেক্ট করে নেবেন, এবং এইটা হচ্ছে আপনি আপনার লেখার মধ্যে ইউজ করবেন। আচ্ছা, এটা গেল ভোকাবুলারি নিয়ে, আপনাদের বলার কিছু নেই। এরপরে শব্দবিন্যাস। শব্দবিন্যাস বলতে আমি যেটাকে বোঝাইছি যে সঠিক জায়গায় সঠিক শব্দ বসানো এবং সেই জিনিসটাকে স্পষ্ট করা। ধরেন আপনি কি করতেছেন, এখানে আই লাইক ভেরি মাচ বুকস, এখানে এর পরিবর্তে আপনি লিখলেন হচ্ছে আই লাইক কি
বুকস ভেরি মাচ, মানে আই লাইক বুকস ভেরি মাচ। তাহলে শুনতে কেমন হলো, আপনি যেটা শুনতে মানে ভালো লাগবে, যেটা হচ্ছে টিচারের কাছে ভালো লাগবে, সেই জিনিসটা আপনি লিখতে হবে। এই জন্য আপনাকে আমি একটা নিয়ম বলি, যে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট, আচ্ছা একটু, আচ্ছা একটু, আচ্ছা সাবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। এই অবজেক্টেই যে এক নিয়ম আছে, এই অবজেক্ট গুলোকে সাজানোর জন্য নিয়ম আছে, কি আছে আপনারা যে অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব যেটা আছে, অ্যাডভার্বের গঠন প্রণালী আপনারা একটু শিখে নেবেন। অ্যাডভার্বের গঠন প্রণালী অনেকভাবে আছে, যে আমরা জানি যে সাবজেক্ট অফ ম্যানার, সাবজেক্ট অফ প্লেস, সাবজেক্ট অফ সিচুয়েশন, এই যে সরি অ্যাডভার্ব অফ প্লেস, সিচুয়েশন, অ্যাডভার্ব অফ, মানে অনেকগুলো 7টা প্রায় আছে অ্যাডভার্বের। এই 7টা শিখে নেবেন। এই 7টাকে যদি আপনি বাক্যের বিভিন্ন জায়গায় এই 7টা অ্যাডভার্বকে ব্যবহার করা যায়, এবং পাশাপাশি আপনি যদি কনজাংশন ইউজ গুলো শেখেন, পাশাপাশি এখানে আপনার কিছু বাক্যকে সংকুচিত করার নিয়ম আছে, সেগুলো শেখেন। তো সেগুলো আমাদের আরেকজন টিচার আছেন, তিনি আপনাদের শিখবেন। তো শিখতে মাঝে মাঝে ক্লাস এখানে নিব। তো আমরা এই শিখতে পারি, আশা করি আপনার লেখাটা ইমপ্রুভমেন্ট আসবে। কারণ হচ্ছে আপনি অ্যাডভার্ব যে নিয়ম আছে 7টা, এই 7টা নিয়ম যদি শিখে ফেলেন, পাশাপাশি আপনার যদি এখানে অ্যাডজেক্টিভের যে নিয়ম আছে এবং হচ্ছে নাউনের যে নিয়ম আছে, মূলত এই 3 ধরনের লেখা যদি আপনি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারেন, আপনার লেখাটা সহজ এবং টিচারের কাছে গ্রহণযোগ্য হতে বাধ্য। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, যেটা আমি একটু বলেছি যে রচনা এবং প্যারাগ্রাফের কাঠামো কেমন হবে, সেটা আমি বলেছি যে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। ইন্ট্রোডাকশন থাকবে হচ্ছে যে আপনি যে বিষয়টা লিখবেন সেই বিষয়টা যেন পরবর্তীতে বডিতে ওই বিষয়টার বিস্তৃত ব্যাখ্যা স্থান পায়, এবং বডি থেকে সেইগুলো আপনি বিস্তৃত আলোচনা করবেন। কনক্লুশন আপনি সমাপ্তি বা উপসংহার টানবেন। আচ্ছা, একটু আগে যেটা বললাম যে এই যে অ্যাডভার্বের সাথে আপনি 3 ধরনের বাক্য শিখবেন। একটা হচ্ছে আপনি সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা হচ্ছে আপনি কমপ্লেক্স সেন্টেন্স। এই 3টা বাক্য যারা পারবে, পাশাপাশি হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স আছে, কম্পাউন্ড আর হচ্ছে কমপ্লেক্স। এই যে এই 4 ধরনের বাক্য যারা শিখতে পারবেন, তাদের জন্য ইংলিশ রাইটিং কোনো ব্যাপার না। এখন আপনাদের একটা প্রথমে ওভারভিউ দিলাম যে আসলে মূলত এক ধরনের রাইটিং এর কাঠামো দাঁড় করতে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। পাশাপাশি আরো কিছু বিষয় এখানে ইনক্লুড আছে। যদি আমি বলি যে এরপর আমরা আসবো একটা ফোকাস রাইটিং, আপনাদেরকে আমি লিখতে দিব, আপনারা আমাকে বলবেন যে ভাইয়া এইভাবে আমরা ফোকাস রাইটিংটা লিখবো। আমরা এই জিনিসগুলো শিখলাম, শেখার পরে হচ্ছে আমরা এখন আরেকটা বিষয় আসবে, যেটা হচ্ছে আপনারা কি করতে পারেন, নিয়মিত পত্রিকা পড়তে হবে। নিয়মিত পত্রিকা কেন পড়তে হবে? আমি তো ফোকাস রাইটিং আপনাদেরকে শীট দিচ্ছি, তাহলে কেন নিয়মিত পত্রিকা পড়তে হবে? পত্রিকা পড়ার একটাই মূল কারণ হচ্ছে আপনার রিডিং যে হ্যাবিট আছে, রিডিং হ্যাবিট আপনার এটা বাড়বে। পাশাপাশি আপনার হচ্ছে স্ক্রিমিং, যেটা হচ্ছে স্ক্রিমিং পাওয়ার আপনার ডেভেলপ করবে। পাশাপাশি আপনার আরো কিছু বিষয় যেটা জড়িত, আপনার শুধু খালি ইংলিশ ফোকাস রাইটিং না, আরো অনেকগুলো বিষয় জড়িত আছে। ট্রান্সলেশন আর হচ্ছে আপনার এখানে আছে যে প্যাসেজ, এগুলো হচ্ছে যে আপনার খুবই ইমপ্রুভমেন্ট করবে আপনার লেখার মধ্যে। অবশ্যই নিয়মিত পত্রিকা পড়ুন। এই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে হচ্ছে নিয়মিত পত্রিকা দেওয়া হয়, সেই বিষয়গুলো পড়ে ফেলবেন। আচ্ছা, আমাকে এখন প্রশ্ন করেছেন কয়েকজন যে ভাই এই যে আমি ফোকাস রাইটিং ভার্সেস এসে, এখন এইটা মানে কি? আচ্ছা, আমি যদি একজনকে একটু বলি, যদি কেউ একজন আমাকে বলেন যে ভাই একটু বলেন, কেউ একজন হাত তুলে, যে ফোকাস রাইটিং এবং হচ্ছে এসে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো ভাই। কেউ একজন হাত তোলেন, আনমিউট করে বলেন, একজন বলেন, একটু শুনি আপনার কাছে, একটু শুনি, তারপর আমি একটু ব্যাখ্যা করতেছি। কেউ একজন বলেন ভাই। আমি তো যদি স্ক্রিন থেকে সরে যাই তাহলে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখানে। কেউ একজন বলেন। আচ্ছা, জিল্লুর ভাই বলেন, পারবেন? আচ্ছা, কেউ নাই বলার মতো? সাহস করে বলেন, সাহস করে বলেন। এসেটা ব্রিফলি ডিসকাশন করা হয়, আর ফোকাস রাইটিংটা ওই এসের একটি সামান্য পার্টটুকু, মানে যেটা কাটিং করে মেইন হাইলাইট টপিক গুলো ডিসকাশন করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে। আর কেউ বলবেন? কেউ কিছু বলবেন?
আর কেউ কিছু বলতে চাচ্ছেন এই বিষয় সম্পর্কে? আচ্ছা, যদি কেউ বলেন, আরেকজন বলেন, একটু শুনি। ভাইয়া ফোকাস হচ্ছে যে কোনো ব্যাপারে একবারে ফোকাস, মনে করেন যে একটা ব্যাপারে আমি যেমন মাইক্রো ফাইন্যান্স একটা রচনা আসলো যে আহ, যেমন সফট মাইক্রো ফাইন্যান্স বললো, আমি প্রথমে মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে কিছু লিখলাম, এরপরে বডিতে যে ভাই মাইক্রো ফাইন্যান্সের আর একটু ডিটেলসে লিখে মাইক্রো ফাইন্যান্সের ব্যাপারে যে চ্যালেঞ্জ থাকে কিছু চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ উত্তরণের জন্য কিছু কন্ডিশন দিয়ে ভাই একবার উপসংহার লিখতে হয়। আর আচ্ছা, মনে ঠিক করেন আছে। কিন্তু হুম, হুম। এসেতে ঢালাভাবে লেখা যায়, বা একবার রচনা কোয়ালিটি এক কথায় অনেক আচ্ছা কিছু আচ্ছা লেখা যায় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা যে ধন্যবাদ, মানে আপনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার, আমি যতটুকু বুঝলাম, আমি বুঝতে পারছি আপনারা যারা আছেন সবাই মেধাবী, কিন্তু হয়তো অনেকের ভাগ্যের জোরে হয়তো বা অনেক কিছু হচ্ছে না। হ্যাঁ, তো সেখানে একটা বিষয় জরুরি, যে আপনার যখন এসে লিখবেন, আপনি যখন এসে লেখেন তখন কিন্তু আপনি সময় পান প্রায় হচ্ছে যে আপনি 1 আওয়ার সময় পাচ্ছেন। হ্যাঁ, যখন আপনি ফোকাস রাইটিং লিখতেছেন, তখন আপনি সময় পাচ্ছেন 18 থেকে 20 মিনিট, যেটা হয়তোবা সামনে 17 মিনিটেও লিখতে হতে পারে। তো আপনাদের যে ধারণাটা সেটা সঠিক, যে আপনি ফোকাস রাইটিং, আমরা হচ্ছে একটা যখন লিখবো তখন হচ্ছে যে সুস্পষ্ট এবং স্পষ্ট ভাবে স্থাপন করতে হবে। অর্থাৎ মানে আপনি রচনা লিখলেন, রচনা যেরকম করে লিখতে হয় ফোকাস রাইটিংও সেভাবেই লিখতে হয়, অর্থাৎ বডি, আপনার ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, 3টা পার্টে ভাগ করতে হবে। কিন্তু ফোকাস রাইটিং এবং এসের মূল পার্থক্য হচ্ছে, একটু আমরা যদি দেখাই আপনাদেরকে একবার একটু, যেহেতু আপনাদের এটা ক্লাস, এখানে একটু আমি লিখছি এগুলো অনেক ঘাটাঘাটি করে, যে ফোকাস রাইটিং এ একটা নির্দিষ্ট বিষয় বা পয়েন্ট নিয়ে কি করতে হবে সেটাকে হাইলাইটস করতে হবে। আমি উদাহরণ টানবো একটু পরে। তো অবান্তর, অপ্রাসঙ্গিক তথ্য যেন না থাকে সেই বিষয়টাতে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ধরেন আপনি একটা পরীক্ষা আসলো, গত সিনিয়র অফিসের পরীক্ষায় মনে এটা আসছিল যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব লিখুন, এই বিষয়ে একটা রচনা লিখুন বলছে আপনাকে। এখন রচনা, বাণিজ্যিক বানান ভুল, রচনা লিখুন। এখন রচনা লিখতে বললেই কিন্তু আপনাকে কি আপনার মাথার মধ্যে আসবে যে সামগ্রিক বিষয় নিয়ে আমি লিখবো, কিন্তু আপনাকে কিন্তু ওরা হাইলাইটস করে দিয়েছে যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব লিখতে হবে। অর্থাৎ আপনি পরিবেশ রক্ষা কিন্তু পৃথিবীর কিন্তু আরো অনেক ধরনের প্রতিষ্ঠান বা অনেক ধরনের সংগঠন বা অনেক ধরনের মানুষ, তাদের অবদান রয়েছে। সুতরাং আমাকে ফোকাস রাইটিং এ শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান আনতে হবে, এখানে আমি অন্য কোনো কিছু আনতে পারবো না। এটা স্পষ্টতা এবং নির্দিষ্টতা যেটাকে বলবো আমরা। অর্থাৎ এই সম্পর্ক বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানের কার্যক্রম এখানে আনা যাবে না এবং স্ট্রিক্টলি প্রহিবিটেড এটা। এবং এখানে যে বিষয়টা বলছি যে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এই 3টা পার্টে থাকবে। পাশাপাশি সংক্ষিপ্ত এবং পরিষ্কার হতে হবে জিনিসটা লেখাটা, এবং মেসেজটা দ্রুত যেন পৌঁছাতে সাহায্য করে, এই বিষয়টাতে ক্লিয়ার থাকতে হবে। আমরা যদি এখন এখানে 2 ধরনের ফোকাস রাইটিং আপনার আসে, একটা হচ্ছে যে যেটা বললাম যে আর্গুমেন্টেটিভ রাইটিং, আমরা যেটা আলাদাভাবেও শিখি, কিন্তু ফোকাস রাইটিং এর মধ্যেও একটা আর্গুমেন্টেটিভ রাইটিং থাকে, একটা ডেসক্রিপটিভ রাইটিং থাকে, যেটা আমি উপরে একটু আগে কথা বলে আসছি যে ডেসক্রিপটিভ কোনগুলো আর আর্গুমেন্টিভ কোনগুলো। আর্গুমেন্টিভ রাইটিং, এটা আপনার টপিক দেখলেই বুঝতে পারবেন। যেমন আমরা একটু, আচ্ছা একটু, আচ্ছা আমরা একটা ফোকাস রাইটিং একটু পরেই লিখবো, তার আগে আমরা একটু হচ্ছে এসে কিভাবে লিখতে হয় এই বিষয়ে একটু কথাবার্তা বলবো একটু। আচ্ছা একটু আপনারা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, আর রচনা হচ্ছে কি, রচনা হচ্ছে একটা, যেটা বললেন যে পুরো একটা বিষয়ের উপর আপনার চিন্তা, মতামত এবং বিশ্লেষণ তুলে ধরা, মানে সেটা হইতে পারে আপনার কেমন হতে পারে, এটা অনেকগুলো উদাহরণ আছে। আপনি যদি ধরেন যে পরিবেশ দূষণ, আমি যে বিষয়টা এখানে ইনক্লুড করেছি পরিবেশ দূষণ। আচ্ছা, পরিবেশ দূষণ, আচ্ছা এইটার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভূমিকা। দেখেন আপনার যখন হচ্ছে এসে আসবে এরকম করে, এসে মানে বিসিএস এ আমরা এসে লিখি হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে রচনা লিখুন। এখন এটা আসলে এটা আপনি বিসিএস এর পরীক্ষায় 10 থেকে 15 পেজের মধ্যে লেখেন।
এখন এইটারই একটা অংশ, অর্থাৎ এইটা থেকে ফোকাস করতে বলছে এই অংশটাকে, যে এই অংশটাকে ফোকাস করুন, অর্থাৎ পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভূমিকা। যখন ফোকাস করবেন এটাকে আপনি 3 থেকে 3.5 পেজ, অর্থাৎ আপনার লেখাটা হবে 300 ওয়ার্ড, 300 ওয়ার্ড বা প্লাস, 300 ওয়ার্ড প্লাস, 30 নাম্বার থেকে 300 ওয়ার্ড প্লাস লিখতে হয়। দেখেন এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন, যখন আপনি পরিবেশ দূষণ লিখবেন, পরিবেশ দূষণ লিখলে কিন্তু আপনি কি করবেন, আপনি এর ইন্ট্রোডাকশনারি পার্টটা কি করবেন, আপনি ওই লেখার উদ্দেশ্যটা তুলে ধরবেন, মানে এসে রাইটিং যেটা বলতেছি আমি। এরপরে বিষয়টির পরিচয় দিবেন, মানে হচ্ছে যে পরিবেশ দূষণ কি, আসলে এটা আসলে আমাদের পরিবেশের উপর কি ধরনের মানে ওভারঅল একটা প্রভাব ফেলতেছে, এটা আমি যেহেতু বডি পার্টে গিয়ে ব্যাখ্যা করবো, সুতরাং আমাকে ওই বডি পার্টের কিছু কথা এখানে আনতে হবে। অর্থাৎ যদি আপনি কখনো একটা আননোন ফোকাস সেটিং পান, তখন আপনি কি ওই সম্পর্কিত একটা পরিচয় দিয়ে নেবেন। তারপরে ওইটা আপনার হচ্ছে যে আসলে আপনি কেন এই যে টপিক সেন্টেন্স, মানে হচ্ছে আমাদের এই যে হেডিংসে থাকে, এটাকে বলা হয় আমরা টপিক সেন্টেন্স, এইটা আসলে আমাদের লেখার উদ্দেশ্যটা কি সেই সম্পর্কে তুলে ধরবেন। ধরার পরে আপনার একটা সাধারণ ধারণা দিতে হবে, ধারণা দেওয়ার পরে আপনাকে মূল আলোচনায় প্রবেশ করতে হবে। এটা হচ্ছে আপনার রচনার একটা, যেহেতু বিস্তৃত আকারে আমরা রচনা লিখতেছি। এরপরে আপনি বডি পার্টে গেলেন, বডি পার্টে গিয়ে আপনাকে আপনার মতামত, যুক্তি, উদাহরণ, তথ্য উপস্থাপন করতে হবে। এখানে আপনি 10 থেকে 15টা প্যারাগ্রাফে লিখবেন, অর্থাৎ প্যারাগ্রাফ করে লিখবেন। রচনা লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ করে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফোকাস রাইটিং যেভাবে হচ্ছে, ফোকাস রাইটিং আপনি কিন্তু অনেকগুলো এভাবে পয়েন্ট দিচ্ছেন, কিন্তু রচনার ক্ষেত্রে আমি আশা করব যে আপনারা যতটুকু আমি মানে অ্যানালাইসিস করে দেখেছি বিভিন্ন বইয়ে, মানে ভালো বই, সেখানে কিন্তু আপনার প্যারাগ্রাফে কিন্তু ওরা বিভক্ত করছে, এবং এটা ইন্টারন্যাশনাল যে কিছু বই আছে সেখানে কিন্তু আমি দেখছি রচনা লেখার ক্ষেত্রে ওনারা প্যারাগ্রাফকে প্রাধান্য দিছে। আপনার পয়েন্ট লেখা যাবে, সমস্যা নাই, কিন্তু প্যারাগ্রাফকে আপনার প্রাধান্য দিবেন, এবং এই প্যারাগ্রাফের একটা কেন্দ্রীয় ধারণা বা পয়েন্ট অবশ্যই আপনার আলোচনা করতে হবে। কেন্দ্রীয় ধারণা বা পয়েন্টটা কি? ধরেন আছে আপনি পরিবেশ দূষণ লিখতেছেন, পরিবেশ দূষণ লেখার সময় এখানে আপনার বডি পার্টে আপনি অনেকগুলো পার্ট আনতে পারেন, যে পরিবেশ দূষণের কারণ আনতে পারেন, পরিবেশ দূষণের কারণগুলোকে আবার ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করলেন। এরপর হচ্ছে আপনি এর প্রভাব আনতে পারেন, এই প্রভাবগুলোকে আপনি প্রত্যেকটা পার্ট ব্যাখ্যা করবেন। এবং এটার হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার এই যে আন্তর্জাতিক যে মহল আছে, এই আন্তর্জাতিক মহলের আসলে ভূমিকা কি, আন্তর্জাতিক মহলের ভূমিকা কি, এবং আপনাদের যে আইন আছে আইনগুলো কি কি, এবং হচ্ছে যে এগুলার সরকারের যে পদক্ষেপ কি কি, সরকারের পদক্ষেপ কি। এরপর হচ্ছে আপনি এখান থেকে আনলেন হচ্ছে আপনার এই সমস্যা কোথায়, এর সমাধান কি। অর্থাৎ ওয়ান কাইন্ডস অফ ফোকাস রাইটিং, কিন্তু এখানে আপনি পরিবেশ দূষণ সম্পর্কিত পৃথিবীর যত কিছু আছে সব আনতে পারতেছেন, এবং সাথে একটা হচ্ছে কি উপসংহার আপনি টানতে পারতেছেন। তো এটা হচ্ছে একটা, যখন এসে লিখবেন তখন এই বিষয়গুলো, এবং এখানে আপনি বিভিন্ন ধরনের জার্নাল, তারপর হচ্ছে আপনার সংস্থা, এদের হচ্ছে একটু প্রকাশ করতে পারেন। ফোকাস রাইটিং করা যাবে, ফোকাস রাইটিং কি করতে হবে এটা আমি একটু আসতেছি। আচ্ছা, এরপর আপনি শেষ করে আপনি একটা কনক্লুশন, আলোচনা সমাপ্তি টেনে আপনি কথা সিদ্ধান্তে পৌঁছে গেলেন, আপনি শেষ। রচনা অনেকগুলো হতে পারে, রচনা হতে পারে আছে ব্যক্তিগত রচনা, যেটা আমরা আমার গ্রামে কাটানো শৈশব, এই ধরনের রচনা হতে পারে। সামাজিক রচনা হতে পারে, পরিবেশ দূষণ বা বেকারত্ব সমস্যা। বৈজ্ঞানিক রচনা হতে পারে, যেমন জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন, এগুলো বৈজ্ঞানিক রচনা হতে পারে আমাদের। আচ্ছা, আমরা একটা রচনা লিখছিলাম এখানে, আমরা যেটা বললাম, যে একটু আগে বললাম যে পরিবেশ দূষণ সম্পর্কে রচনা লিখছিলাম, এটা ইন্ট্রোডাকশন, বডি পার্ট গুলো আমরা এখানে আসলে কি কি বলছি, কনক্লুশন বলছি। আচ্ছা, এখন আমরা একটা ফোকাস রাইটিং একটু আসি। আচ্ছা, দেখেন, যেটা হচ্ছে যে আমরা একটা উদাহরণ টানছি, যে আপনার পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব। আচ্ছা, একটু আপনাদের কাছ থেকে আমি এই বিষয়ে একটু শুনবো। একজন একটু আমাকে বলেন যে এই ফোকাস রাইটিং এ আমরা কি কি বিষয় আনতে পারি, এই ফোকাস রাইটিং এ আমরা কি কি বিষয়গুলো আনতে পারি। একজন একটু আনমিউট করে বলেন যে কোন কোন পয়েন্টগুলো আনতে পারি, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। একটু বলেন যদি এই ফোকাস রাইটিং এ আপনার যদি মাথায় কি কি আসতেছে, একজন বলেন। আচ্ছা, এখানে আমি যদি স্পেসিফিক নামটা বলি, আচ্ছা একটু
বলেন, একজন বলেন। এই যে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার জান্নাতুল ফেরদৌস আপু, একটু বলেন তো দেখি, একটু একটু বলেন আপনার মনে কি আসতেছে এখন, সেই জিনিসটা বলেন যে আপনার এই ফোকাসের যখন লিখবেন আপনার মাথায় কি আসতেছে এখন। আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, উনি মনে হয় নাই। আচ্ছা, আরেকজন যদি আমি একটু আসি, আচ্ছা এখানে আসি যে মৌমিতা মমি, ইনি কি আছেন? ভাই না পারলে সমস্যা নেই, আপনার তো শিখতে পারছেন এখানে, এখানে তো এমন না যে আপনাকে আমি কেস দিব আপনার নামে আমি, হ্যাঁ একটু বলেন না, একটু বলেন, কেউ একজন বলেন, আমি এটার উপর ভিত্তি করে আমি লেখাটাকে মানে দেখি সাজাইছি আমার সাথে মেলে কিনা আপনাদের লেখাটা। কেউ এমন নাই যে বলতে পারবেন? আচ্ছা যে কোনো একজন বলেন, যে কোনো একজন বলেন, কিছু কিছু পয়েন্ট বলেন আমাকে যে ভাই এটার উপর ভিত্তি করে আপনি লিখতে পারেন এই জিনিসটা। কারণ আপনাকে তো প্রথমে একটা ম্যাপ করতে হবে ভাই। আপনি ফোকাস রাইটিং লিখতেছেন, ফোকাস রাইটিং এর প্রথম হচ্ছে আপনাকে ম্যাপ করতে হবে মাথার মধ্যে যে আপনি কি লিখবেন। এটা যদি আপনি না সাজিয়ে নেন তাহলে তো আপনি হ্যাঁ ভালো করতে পারবেন না। আচ্ছা আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন কি? একটু ক্লিয়ারলি বলেন তো, কেউ একজন বলেন, আমি নাকি শোনা যাচ্ছে না আমাকে? জি ভাই শোনা যাচ্ছে ভাই, ও এখানে আচ্ছা 2 জন বলেন হাত না, আমি তুলেছে। দেখতে পাচ্ছি না এখান থেকে। হ্যাঁ ও আচ্ছা, হৃদয় এবং সাদিয়া আপু, জি মাত্র হাত তুলছে। আচ্ছা বলেন, সাদিয়া আপু বলেন আগে, তারপরে হৃদয় বলবেন। হ্যাঁ জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন জি। স্যার আমার প্রথমে একটা কোশ্চেন ছিল, তখন আমি হাত তুলেছিলাম। জি বলেন। স্যার যখন আমাদের আনকমন টপিক দেয়, হুম যেমন হচ্ছে এই যে কমন টপিক গুলো তো হচ্ছে আপনার যে শিট বা হচ্ছে হুম। পেপার পড়ে মোটামুটি লিখতে পারি, কিন্তু যখন একটা আনকমন টপিক দেয় এবং সেটার আমি কোনো ডাটা বা গ্রাফ মানে জানি না, তখন সেটা লিখতে গেলে আমার একটু প্রবলেম হয়। যেমন আমি কি করেছি, যেমন ব্যাংক রিলেটেড বা পরিবেশ রিলেটেড, আইসিটি রিলেটেড, এরকম আমি 4-5টা ভাগে ভাগ করে কিছু হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে ডাটা চাপ এবং আপডেট যত ইনফরমেশন আছে আমি এগুলো আলাদা করছি এবং ওভাবে আমি মুখস্থ রাখি। যখন আমি ফোকাস লিখি তখন ওগুলো ইনক্লুড করে দিই। কিন্তু যখন স্যার আমি হচ্ছে এই সম্পর্কিত কোনো ডাটা চার্ট জানি না, তখন আমি কিভাবে লিখতে পারি ওইটা আচ্ছা, জানার জন্য আর কি। এটা আমি আপনাকে বলবো অবশ্যই, কিন্তু মেন কথা আপু শোনেন, প্রত্যেক সময় তো হচ্ছে এগুলো আপনি লিখবেন। আপনি বাংলাদেশ ব্যাংক এবি হতে চাইলে বা আপনার এই ধরনের লেখা যদি আপনি লিখতে চান, হ্যাঁ এখানে আপনার অনেক কিছু, এইগুলো খুবই উপকারী কাজে দিবে, কিন্তু আপনাকে তো আপনার মানে লেখাটাকে স্ট্রং করতে হবে। তো সেটার জন্য আপনাকে যে বিষয়টাতে ফোকাস করতে হবে, যে আপনাকে আসলে ফোকাস কমন পড়ুক বা না পড়ুক, এমন বিষয় আসলো যে বিষয় সম্পর্কে আপনি অনেক কিছু জানেন না, কিন্তু হ্যাঁ এখানে কিছু টেকনিক আছে, তো সেই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা সামনে ক্লাস আলোচনা করব। কিন্তু ধরেন এই বিষয়টা কমন টপিক, এই বিষয়টা তো আপনি মনে করেন পড়ছেন এর আগে, তো আপনি এখানে কি কি লিখতেন আমাকে 5টা পয়েন্ট বলেন যে ভাই আমি এখানে এই 5টা পয়েন্টকে আমি ব্যাখ্যা করব, সেই 5টা পয়েন্টটা বলেন না আমাকে, যে আমি কি কি লিখতে পারি, আমি কি মানে ধরেন আপনাকে যদি আমি লিখি যে গুরুত্বই লিখি, গুরুত্বের মতো 5টা পয়েন্ট বলেন আমাকে, কি লিখতে পারি? এই স্যার বাণিজ্যিক এই যে প্রতিষ্ঠান বাণিজ্যিক বাণিজ্যিক প্রতিষ্ঠান কারা জানেন? প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান কারা সেটা বলতে পারবেন? বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্যার এই যে বাণিজ্য রিলেটেড যারা হচ্ছে আহ, বলেন কিছু 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 এক্সাম্পল বলেন, কিছু এক্সাম্পল বলেন তো আমাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পর্কে। যেমন হচ্ছে চট্টগ্রাম টিএসসি সার কারখানা, তারপরে হচ্ছে আচ্ছা চন্দ্রঘোনা কর্ণফুলী মিল, সিলেট কাগজ মিল, মানে ওই কাগজ রিলেটেড বা হচ্ছে আচ্ছা পরিবেশ রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে। আচ্ছা, এখন আপনাকে কি এইটা বলছে বলেন তো আপা এখানে, মানে আপনাকে বলছে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব, আপনাকে কি বাংলাদেশ বিদেশি প্রতিষ্ঠান বা হচ্ছে কোন প্রতিষ্ঠানের কোনো কথা বলছে এখানে, কোন স্পেসিফিক বলে দিছে? না স্যার, কোনো কিছু স্পেসিফিক বলেনি। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি ব্যাংকগুলো কেন হতে পারে, ভাইয়া ব্যাংকগুলো। ভাইয়া জি তখন আমি একটু আমার সাথে বাবু ছিল তো এজন্য আমি কথা বলতে আচ্ছা পারিনি। সমস্যা নেই, জি বলেন। জি আচ্ছা এখানে সম্ভবত এটা বৈশ্বিক একটা কন্ডিশনের কথা বলেছে, পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব, দ্যাট মিনস মানে গ্লোবালি জানতে চাচ্ছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব আচ্ছা কি। আচ্ছা, আপনি 5টা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম বলেন, গ্লোবাল বলেন তো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কি? এটা কি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান? না, এটা সংস্থা ভাইয়া, এটা 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 সংস্থা তো, সংস্থা। এটা প্রতিষ্ঠান নাম বলেন আচ্ছা 5টা। আচ্ছা বলেন যা মনে ইউএন, হচ্ছে তাই বলেন, কারণ আপনাকে ভাবার সময় নেই এখানে, কিন্তু বলেন। আসসালামু আলাইকুম। ইউএনইপি, জি জি ওয়ালাইকুম আসসালাম, ইউএনইপি, বলেন। জি আপু
আর একজন এইখানে বলতেছে একটু হচ্ছে এক কি এক যে মিনিট। বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব বলতে আমার মনে হচ্ছে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে যখন কি যে হ্যাঁ এরকম পরিবেশ একটা তৈরি করতে হবে ইয়েতে অফিসে, তাহলে সেভাবে ঋণটা দেওয়া হয় বা ঋণের পরিমাণটা কমানো হয়, মানে ঋণের যে আচ্ছা, আপনার সুদের হার। বুঝতে পারছি, মানে ঋণ নিয়ে আপনার মাথার মধ্যে ঋণ নিয়ে আসছে। আচ্ছা বলেন, এখন মৌমতি আপা বলেন, আপনি শেষ করেন। জি, এর আগে কে বলতেছিলেন, শেষ করেন তিনি। প্রতিষ্ঠান নাম জানতে চাইছি আপু, একটু বলেন যে বাণিজ্যিক প্রতিষ্ঠান নাম বলেন দুই তিনটা। হ্যাঁ বলেন, হাত তুলছেন, বলেন, হৃদয় বলেন। জি জি, হৃদয় বলেন। ভাই আমি যদি একটু বলি, আমি রাফসান। আচ্ছা রাফসান বলেন। জি ভাই আমার মনে হচ্ছে যে আসলে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে আমাদের ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠান আছে, আমি বলি যে হচ্ছে আমাদের ঢাকা এক্সচেঞ্জ কোম্পানি, তারপরে হচ্ছে কর্পোরেশন, তারপর আমাদের ব্যাংকগুলো, যে প্রতিষ্ঠানগুলো কিভাবে আমাদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। চিটাগং এক্সচেঞ্জ আছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আর কি, এই প্রতিষ্ঠানগুলো কিভাবে আমাদের আলটিমেটলি পরিবেশ রক্ষায় কিভাবে এটা এদের ইম্পর্টেন্সটা কিভাবে কাজে লাগানো যায়। যেমন হচ্ছে প্রতিষ্ঠানের কথা যখন বললাম, এই প্রতিষ্ঠানগুলো মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো কাজ করতেছে কিনা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো প্রোগ্রাম দিয়ে কোনোভাবে প্রমোট করতেছে কিনা, তারপরে যে একজন আপু বললেন যে ঋণ দেওয়ার কথা, আর্থিকভাবে তারা এই প্রোগ্রামগুলোকে সহযোগিতা করতে পারতেছে কিনা, আমার ভাই এটাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে। আচ্ছা এখন বৈশ্বিক কিছু প্রতিষ্ঠান নাম বলেন তো, একজন, যে কোনো একজন বলেন, 5টা বৈশ্বিক প্রতিষ্ঠান নাম বলেন, কেউ একজন। বুঝলাম না ভাই, বলেন না, এখানে কি আছে, এখান থেকে আপনাকে মারতেছি না রে ভাই, বলেন কেউ একজন। বৈশ্বিক 5টা প্রতিষ্ঠান নাম বলতে পারতেছেন না কেউ? এত মানুষ এখানে। ভাই ওয়াল স্ট্রিট কি হতে পারে? ওয়াল স্ট্রিট কি ওয়ার্ল্ড? ভাইয়া আইএমএফ ওয়াল আছে, স্ট্রিট ব্রেটন এটা উডস আছে, ওপেক আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্রেডিট কর্পোরেশন আছে। আছে, এ ভাই আইডিএ আপনারা তো আছে। সংস্থা বলতেছেন, আপনারা তো সংস্থার নাম বলতেছেন রে ভাই। ভাই যারা মাইক্রোসফট, হচ্ছে, হ্যাঁ ফেসবুক, কি? মাইক্রোসফট। ভাই amazon.com হবে কি? হ্যাঁ amazon.com? হ্যাঁ, এই যে অ্যামাজন হচ্ছে, তারপরে ফেসবুক, ফেসবুক তো নাই, মেটা এখন হয়ে গেছে, মেটা। বলেন, এরপর বলেন অ্যাপেল, এরপরে Google, বললেন হচ্ছে তারপরে টেসলা, গুগল। ওপেন এআই, হ্যাঁ মাইক্রোসফট। টেসলা, ওপেন এআই, তারপরে আচ্ছা, SpaceX। ওপেন এআই। এই যে সুন্দর, আপনারা তো পারেন, কিন্তু মেন হচ্ছে যে আপনারা বুঝতেছেন না কোনটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওপেন এআই, এরপর আছে আরো অনেক প্রতিষ্ঠান আছে এখন। মাইক্রোসফট আছে ভাইয়া। হ্যাঁ মাইক্রোসফট আছে, মাইক্রোসফট। SpaceX। আচ্ছা মাইক্রোসফট আছে। আচ্ছা দেখেন, আপনি যেহেতু আপনারা বুঝতে পারছেন, আপনার এই জিনিসটা বোঝাটাই কাজ। এখন তিনজন তিনটা করে কথা বলছেন। প্রথমে দেখেন, একজন আপু বলছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান কোনগুলো, সার কারখানা, কাগজ। ঠিক আছে, তাদের ধারণা ঠিক আছে, কিন্তু তার ধারণার মধ্যে কিন্তু বৈশ্বিক প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা আসে নাই। আমাদের মূলত পরিবেশ রক্ষায় বলছে, এটা কিন্তু আমাদের শুধু বাংলাদেশের কথা বলে নাই যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব। এটা কিন্তু আপনাকে ওভারঅল চিন্তা করতে হবে যে এটা বৈশ্বিক এবং বাংলাদেশ পার্ট অবশ্যই রাখতে পারেন আপনি, কিন্তু বৈশ্বিক পার্টটাকে আপনাকে এখানে বেশি গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে? কারণ বাংলাদেশ পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু অত বেশি ইমপ্রুভমেন্ট নাই বাংলাদেশের, যেখানে বৈশ্বিক অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু আপনার এই পরিবেশ যে মানে রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন আপনি যখন এই ফোকাস সেটিংটা আসবে, ফোকাস সেটিংটা আসলে আপনাকে প্রথমে মাথায় আনতে হবে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান কারা। অবশ্যই প্রথমে কি মাথায় আনতে হবে? বাণিজ্যিক প্রতিষ্ঠান কারা। আমি একটু যদি লিখি, আচ্ছা এখানে লিখি। এখন দেখেন যে প্রথমে আনতে হবে বাণিজ্যিক, মানে আপনি একটা আননোন ফোকাস সেটিং আপনার কাছে আসলো, আমি এটা বলতেছি, ধরেন এই জিনিসটা কমনই জিনিস, কিন্তু যখন আননোন আসবে তখন কি করবেন? বাণিজ্যিক প্রতিষ্ঠান কি? আচ্ছা একজন বলেন বাণিজ্যিক প্রতিষ্ঠান কি, বলেন তো। ব্যবসায়ের উদ্দেশ্যে বা মুনাফা প্রফিটের উদ্দেশ্যে যদি কোনো গাইড দেখবেন না, হ্যাঁ মন থেকে বলেন। না ভাই, হ্যাঁ প্রফিটের উদ্দেশ্যে কেউ যদি টাকা ইনভেস্ট করে ভাই, এটাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংজ্ঞা হচ্ছে যে যদি কেউ হচ্ছে আর্থিক লাভের জন্য তার ব্যবসাকে সম্প্রসারণ করে বা ব্যবসা প্রতিষ্ঠান কাজ করে, তাহলে সেটা হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। তা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মূলত পরিবেশের ভূমিকা কেমন থাকে আমরা শোনেন, যখন আমরা এই বিষয়টা লিখবো তখন প্রথমে হচ্ছে আমাদের কি লিখতে হবে? ভূমিকা লিখতে হবে। না ভূমিকা, এইটা আমাকে এই যে এই পার্টটা লেখা যাবে না, মানে ভূমিকাটা লেখা যাবে না। এখন আরো একটু কাহিনী এখানে আছে, আপনারা অনেকে বলতেছেন কোটেশন দিবেন, কিছু দিবেন, হ্যাঁ এগুলো আমি অ্যাড করব, কিন্তু আমি একটু নিজের মতো করে লিখছি, এটা একটু উপরে শোনাচ্ছে আমাকে, হ্যাঁ, যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্বটা কি আসলে।
পরিবেশ রক্ষা এখন বৈশ্বিক অগ্রাধিকারে পরিণত হয়েছে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। আমি যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথা বলবো, অবশ্যই প্রথমে তার সম্পর্কে একটু গুণগান গাইতে হবে আমাদের। এটা সব ফোকাস রাইটিং এর ক্ষেত্রে একই রকম। আপনি যে সম্পর্কে ফোকাস রাইটিং লিখবেন তার একটু সম্পর্কে একটু মানে ওভারভিউ দিয়ে নেবেন, এরপরে ওর সংজ্ঞাতে আসবেন। হ্যাঁ, ওর সংজ্ঞাতে পরে আসবেন, সংজ্ঞাতে প্রথমে আসবেন, ওভারভিউ দেওয়ার পরে এরপরে বলবেন আপনি যে বাণিজ্যিক প্রতিষ্ঠান মূলত কারা। একটা ব্যবসা বা সংস্থা যারা কি করে পণ্য বা সেবা উৎপাদন করে এবং তাদের মাধ্যমে কি লাভ অর্জন করে, এটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। এগুলো কি করে বৃহত্তর অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরা এরা কি করে, শুধুমাত্র যেহেতু আমাদের পরিবেশ রক্ষার কথা এখানে আসবে, কারণ আমরা কোটেশনে সরি বডিতে গিয়ে আমরা কিন্তু এই যে ইন্ট্রোডাকশনটা বললাম, এই ইন্ট্রোডাকশন থেকে কিন্তু আমাদের হচ্ছে আমাদের কি বলবো, এই ইন্ট্রোডাকশন থেকে বডিতে আমরা যাব। সুতরাং বডির কথাগুলো আমাকে অবশ্যই ইন্ট্রোডাকশনে একটু হলেও বলতে হবে, এটা রচনার মতো ওয়ান কাইন্ডস অফ। তাহলে কি বলতে হবে যে বৃহত্তর অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা শুধু কি করে না, মুনাফার কাজ করে না, তাদের সমাজের প্রতি কি আছে দায়বদ্ধতার কারণে কি করতেছে, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে। আপনার মনের মধ্যে যা আসে আপনি সেটাই লিখবেন। আচ্ছা, এখন আমরা বলতে পারি যদি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তারা কি করতে পারে, তাদের কাজগুলোকে সঠিকভাবে পরিচালিত করে, তাহলে তারা পরিবেশের জন্য বিরাট অবদান রাখতে পারে। এটুকু হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এর বাইরে আমার লেখার দরকার নাই, আমার মাথার মধ্যে যা আসবে আমি ওই সময় তাই লিখবো, কারণ আমার সময় আছে 18 মিনিট। আমি এত ভেবে চিন্তা পারবো না। আমি প্রথমে একটু ওভারভিউ দিব, দেওয়ার পরে আমি এখান থেকে সংজ্ঞা শুরু করব। সংজ্ঞা শুরু করে তাকে একটু কি করব, যেহেতু আমি বডি পার্টে যাব, বডি পার্টে যেহেতু এই বিষয়গুলোকে আমি প্রভাব ফেলবো, তাই আমি ওর কথাগুলো একটু লিখবো। এখন কথা হচ্ছে যে আমি শুরুতে কি আমি এখানে কোটেশন দিব, এই কোটেশন দিব, এটা কি কোথাও লেখা আছে, কোটেশন দেওয়ার নিয়মটা লেখা আছে? এটা ভাই আমরা নিজেরাই তৈরি করছি যে কোটেশন দিতে হবে। আচ্ছা, কোটেশন দিলে কি হয়, কোটেশন দিলে কি হয়, টিচাররা মনে করেন যে আপনি খুব জানেন এই বিষয়ে, মনে করেন জীবনেও না, বরং আমি মনে করি না যে কোটেশন দেওয়া মানে হচ্ছে আপনি খুব বেশি জানেন, বিষয়টা এমন না। কোটেশন দেওয়া মানে হচ্ছে আপনি জিনিস মুখস্থ করে আসছেন, কারো কোনো বক্তব্য এটা আপনি তুলে ধরতেছেন। এটা আমি দেওয়ার পক্ষেও না বিপক্ষেও না, তবে দিলে কি হয়, আমাদের যেহেতু আমরা অভ্যস্ত হয়ে গেছি, কোটেশন না দিলেই মনে করি যে লেখাটার মধ্যে কিছু নাই। এই জন্য আমি আমার বইয়ের শিটে অনেক জায়গায় কোটেশনটা ইউজ করে থাকি। এছাড়া আসলে এর কোনো মর্মার্থ বা এর কোনো গুণ নেই। তবে হ্যাঁ, যখন আপনি আননোন জিনিস কমন পড়তেছে না, তখন একটা কোটেশন দিলে কি হয়, আপনার লেখাটা একটু হলেও কি হয় যে টিচার মনে করবে না এই সম্পর্কে একটু হলেও জানে, মানে একটু হলেও কিছু এক্সট্রা জানতেছে। তাহলে আপনি এভাবে শুরু করতে পারেন। আমি কিন্তু এটা আননোন টপিকস হিসেবেই ইউজ করতেছি। আমি যখন আমি বেসে ক্লাস নিব, তখন আমি অনেকগুলো আননোন টপিকস লিখে দেখাবো। এখন হয়তোবা সময় স্বল্পতায় দেখাতে পারতেছেন। এখন দেখেন কিছু কোটেশন যেটা আসলে ম্যান্ডেটরি না। আমরা কি করতে পারি, আমরা যেহেতু পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমরা কি করতেছি, গুরুত্ব নিয়ে কথা বলতেছি, সেহেতু কিন্তু আমরা কার কোটেশন আনবো, এখানে আমরা আনতে পারি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর, অথবা আমরা আনতে পারি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই যে তিনটা আছে, এরকম সংস্থা টাইপের যারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করে, এনাদের কিছু বক্তব্য বা মন্তব্য আমরা কোটেশন আকারে দিলে আমাদের জন্য গ্রহণযোগ্য হয়। আমরা সেই বক্তব্যগুলো তিনটা আমি কালেকশন করেছি, এটা আমি নেট থেকে নিয়েছি। তো তারা কি করতেছে যে একটা বলে দিলেন আপনি যে পরিবেশ রক্ষা কেবল সামাজিক দায়বদ্ধতা নয়, এটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। আরেকটা কথা, আপনি ইংলিশ ফোকাস রাইটিং এ অবশ্যই ইংলিশ কোটেশন ইউজ করবেন। আচ্ছা, কোটেশন ইউজ করবেন। আর যখন বাংলা ফোকাস রাইটিং হবে, বাংলা ফোকাস রাইটিং হবে, তখন আপনি বাংলা বা ইংলিশ এর যে কোনো একটা ইউজ করবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনারা ফোকাস রাইটিং এর আগে কোটেশন দিতেও পারেন, না পারেন, এটা আপনার নিজস্ব মর্জির ব্যাপার। আমি এটা নিয়ে কোনো প্রেসারেট করি না স্টুডেন্টকে। আচ্ছা, এখন আপনি যেহেতু ইন্ট্রোডাকশনটা লিখে ফেলছেন, এখন আপনার মাথার মধ্যে কি আসবে, আমি বডি পার্টে চলে যাব, আমার দ্রুত লিখতে হবে। তাহলে আপনি একটা রোড ম্যাপ করে ফেলেন ভাই, আপনি আসলে কি কি করবেন। আচ্ছা, এখন একজন আমাকে বলেন যে ভাই আমি এই যে বডি পার্টের মধ্যে কোন কোন বিষয়গুলোকে আনবো সেটা আগে একটু সাইটেশন করে রাখবো। একটু বলেন তো কেউ একজন, যে কি কি বিষয় আমি বডি পার্টের মধ্যে আনবো, তার মাথার মধ্যে এখন কি কি আসতেছে, একটু বলেন, কি একজন বলেন, দ্রুত বলেন ভাই, দ্রুত বলেন। ব্যবস্থাপনাটা আনবো এর মধ্যে, মানে হ্যাঁ, এই প্রতিষ্ঠান যে বজ্রগুলো উৎপাদন হয় এই প্রতিষ্ঠানের ওগুলোর ব্যবস্থাপনাটা আনবো। আর হচ্ছে এনার্জি যেটা ব্যবহার করে ওরা, ওইটা কি ওয়েতে ব্যবহার করছে। এনার্জি, এছাড়া অনলাইন
স্টেটমেন্ট যেগুলো থাকে এগুলো অনলাইনে যাতে কাগজটা হচ্ছে কম লাগে, যাতে পরিবেশের গাছ মানে টাছ এগুলো রিসাইকেল। হ্যাঁ আচ্ছা রিসাইকেল। আচ্ছা, এরপর আর কি আনবো? মানে এরপর এই জিনিসগুলো আমি কিসের মধ্যে দিব বলেন তো আপু? মানে এই জিনিসগুলো কিসের মধ্যে ইউজ করবো আমি এটা? এটা হচ্ছে আমরা মানে আমি ইমপ্যাক্ট, কি ফ্যাক্টরের মধ্যে ইউজ করবো? যেমন থাকে না যে এটা তো গুরুত্ব, প্রভাব বা হচ্ছে অনেক কিছু থাকে, মানে আপনি কি চাচ্ছেন যে এই জিনিসগুলো কোথায় ইউজ করতে যাচ্ছেন এগুলা? এগুলো আমি হচ্ছে মানে আমাদের যে করণীয় আর কি, যে বজ্র ব্যবস্থাপনা এগুলো আমরা হচ্ছে করণীয় মানে আপনি প্রথমে করণীয় চলে গেছেন। আচ্ছা না, আগে হচ্ছে প্রভাবটা দিতে হবে, তারপরে আচ্ছা, করণীয়। প্রভাব দিতে হবে। আচ্ছা, প্রভাবটা কি প্রভাব লিখতেন আপনি এখানে? এখানে আমি হচ্ছে এই যে রিনিউয়েবল এনার্জি যেটা, ওগুলা হচ্ছে আমরা করতে পারতাম। আর এগুলো প্রভাব হচ্ছে পরিবেশের যে ইম্প্যাক্টটা পড়তেছে, ব্যাড ইম্প্যাক্ট, এগুলার মানে প্রতিষ্ঠানের যে ইগুলা, ওইটা লিখতাম। তারপরে হচ্ছে তাদের করণীয়টা লিখতাম আচ্ছা, আর কি। মানে আপনি আর কি দিতেন? প্রভাব, করণীয়, এরপরে কি করতেন? আর কি একটু শেষ করতেন? প্রভাব, করণীয়, তারপরে হচ্ছে মানে কনক্লুশন দিতাম আর কি। আচ্ছা, কনক্লুশন দিতেন। আচ্ছা, আর কেউ বলবেন? একটু বলেন তো ভাই, কেউ কে দিতে কি দিতেন আপনি? বলেন বলেন, একটু বলেন, শেয়ার করেন, সমস্যা নেই। মানে আপনার এটা শেয়ার করলে কি হয়, নিজের মাথার মধ্যে ভাই অনেক আমি কিছু বের হয়। ভাই জি, আমি যদি একটু বলি যে আমি বলেন। হচ্ছে প্রথমে যে প্রভাবগুলো যে আসলে কিভাবে ওরা আমাদের পরিবেশে কিভাবে ওরা ইম্প্যাক্টটা ফেলতেছে এটা নিয়ে আলাপ করতাম। যদি আমি আচ্ছা। স্পেসিফিকলি যদি আমি মাইক্রোসফটের কথাই বলি বা হুম হচ্ছে হুম অ্যাপলের কথা বলি, এরা কিন্তু প্রচুর চিপ বানাচ্ছে, যে সেমিকন্ডাক্টর হুম গুলো হুম। বানাচ্ছে। এই আচ্ছা। সেমিকন্ডাক্টর গুলো তাইওয়ান হতে শুরু করে, যে তাইওয়ান আছে মানে খুব কম দামে যেসব জায়গা থেকে পাওয়া যায়, ওখানে হুম এরা হুম। এই জিনিসগুলো বানাচ্ছে। তাহলে কিন্তু আমি মানে সরাসরি যে ইন্ডাস্ট্রির সাথে রিলেট করে ফেলতে পারলাম, তাহলে আমার কন্টেন্ট একটু বড় হয়ে গেল। তখন আমি বললাম যে যেহেতু ওরা ওখানে জিনিসগুলো বানাচ্ছে, তো ইন্ডাস্ট্রি গুলো যেন অবশ্যই আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, যে আমার এনভায়রনমেন্টের ইম্প্যাক্টটা কি, মানে আমার ওই পরোক্ষ ইম্প্যাক্টে যাইতে পারলাম। তারপরে হচ্ছে ওরা যখন এই প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে বিভিন্ন রিটেইলার শপ গুলোতে, মানে ওদের যে মানে শোরুম গুলাতে যেগুলোতে বিক্রি করতেছে, এই শোরুম গুলো যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বা এই শোরুম গুলোর কারণে আমাদের পরিবেশে কি ক্ষতিগুলো আসতেছে। বড় বড় যে শোরুম গুলো আছে, আমাদের প্রচুর পরিমাণে বিদ্যুৎ ওরা খাচ্ছে। তো এই বিদ্যুৎ উৎপাদন করতে গেলেও কিন্তু আমার প্রচুর সিগনিফিকেন্ট কয়লা লাগতেছে। তো এই জিনিসগুলো নিয়ে আলাপ করতাম। তারপরে তারপরে আমরা হয়তো বা সলিউশনের দিকে আগাইতাম আর কি ভাইয়া। আচ্ছা আচ্ছা, না আপনার অনেক এরকম একটা। এই সম্পর্কে ধারণা আছে। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে শুনলাম যে বিষয়টা আপনাদের হয়তোবা এটা নতুন ক্যান্ডিডেট আছেন, পুরাতন ক্যান্ডিডেট আছেন। আচ্ছা, কেউ একজন হাত তুলছেন, বলেন। রজন দেবনাথ জি, বলেন। জি ভাই বলেন, দ্রুত বলেন, শেষ করতে হবে, আমাদের ক্লাস আর একটা তো। আচ্ছা, কেউ যদি না বলেন আমি আগাই। আচ্ছা ধরেন, এখানে আমি যে বিষয়টা লিখলাম যে আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলাম, এটা সবাই পারবেন, কম বেশি সবারই, ভালো খারাপ যেটাই হোক না কেন, তবে আপনি চেষ্টা করবেন আপনি প্রথমের 10টা লাইন ভাই খুবই ভালো করে দেওয়ার জন্য। কারণ টিচাররা, বাংলাদেশের টিচার অনেক আছেন যারা হচ্ছে আসলে সময় পায় না। ধরেন আমি একটা প্রতিষ্ঠান কাজ করি, আমাকে যদি আমার চাকরির বাইরে বলে যে ভাই আপনি খাতাগুলো দেখেন, আমি কি করব? আমি ওই আমার মনে করেন যে যেটা আমাদের প্রতিষ্ঠানেও হয়, ধরেন কি করলো একটা খাতা, কি করলো 3 ঘন্টার মধ্যে খাতা দেখে শেষ করতে হবে, আপনার লেখাপড়ার সময় আছে তার? সে কি পড়বে? আপনার প্রথমের অংশটুকু সে দেখবে, প্লাস আপনার যে গাঠনিক, মানে আপনি একটা জিনিস কিভাবে মানে লিখছেন এই বিষয়টাকে সে একটু নজরে নিবে। এছাড়া বাকি আসলে তথ্য কি দিলেন না দিলেন ভাই, এগুলো অনেকেই দেখে না। তবে আমি বলতেছি না যে তথ্য দিবেন না, তথ্য দিবেন, কারণ টিচার ভেতরে এটা পার্থক্য হয়। ধরেন আপনার খাতাটা খুব ভালো টিচার কাছে পড়লো, তখন আপনাকে ভাই সে যদি দেখে যে আপনি মানে উল্টাপাল্টা লিখছেন, তখন কিন্তু আপনাকে সে নাম্বার দিবে না। আচ্ছা, এরপরে যদি আমি আসি যে আমি যে বিষয়টা নিয়ে আসছি যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠান কোনগুলো, এটা তো আমি বলছি। ওইখানে তাদের হচ্ছে কোনো আর্থিক বা প্রায়োগিক বা ডাটাবেস আছে কিনা, বা গবেষণা রিপোর্ট যদি আপনার থাকে। ধরেন ভাই, এটা অনেক সময় কমন না পড়লেও অনেক সময় এটা যারা মানে এই প্রফেসর নিয়ে কাজ করে, আমি যে কাজটা করতাম, আমি কি করতাম যে পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের সংস্থা যারা আছে তারা কিন্তু রিপোর্ট প্রকাশ করে, যে আপনার ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF আছে, IUCN আছে, UNEP আছে, অথবা ইউএন কিছু অর্গানাইজেশন আছে যারা মূলত হচ্ছে যে কিছু মানে তথ্য প্রকাশ করে। সেই তথ্যগুলোকে আপনাকে, যদি কখনো মাথার মধ্যে আপনার এরকম থাকে যে আমার পরিবেশ রক্ষায় এই প্রতিষ্ঠানটা এত মিলিয়ন ডলার ব্যয় করছে, এই প্রতিষ্ঠানটা আপনার হচ্ছে লাভজনক ভাবে কাজ করছে, কারণ হচ্ছে আপনার এই পরিবেশ রক্ষায় মূলত
এগিয়ে এসে এদের লাভও হয়েছে, এরকম যদি ডাটা আপনার কাছে থাকে কোনো মাথার মধ্যে, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু এখানে ইউজ করতে পারেন। অনেকে বলতেছেন যে পরিবেশ রক্ষা বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্ব, ডাটা নাই, আমি কি করব? ডাটা অবশ্যই আছে, আপনি খেয়াল করতেছেন না। দেখেন আপনি অনেক কিছুই পড়ছেন, আপনি পড়ছেন যে ধরেন অ্যাপেল বা গুগল বা মাইক্রোসফট এই প্রতিষ্ঠানগুলো কি আছে, তারা একটা টার্গেট নির্ধারণ করছে, এসডিজি যেটা আছে আমাদের, এসডিজি যে আমাদের গোলগুলো আছে, এই গোলের মধ্যে 13, 14, 15 দেখবেন গোলগুলো আছে। এই গোলগুলোর মধ্যে তারা কিন্তু একটা গোল নির্ধারণ করছে যে এই গোলগুলো পূরণ করার জন্য এক নির্দিষ্ট টার্গেট সেট আপ করছে। তো এইগুলো আপনি কিন্তু যখন একটা ফোকাস সাথে আরেকটা ফোকাস লিঙ্ক আপ করতে পারবেন, তখন কিন্তু আপনার কিন্তু লেখাটা অনেক সুন্দর হবে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি এমন একটা বলবেন, যেমন এরকম বলতে পারেন, আমি একটা নেট সার্চ করে জিনিসটা লিখে আনছি, আমি মুখস্থ নেই আমিও, যে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের মধ্যে কি হয়েছে 2024 সালে কি হয়েছে, ক্লিন এনার্জি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো যারা ক্লিন এনার্জি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে, সেগুলো অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ে 40% বেশি লাভ অর্জন করছে। যেটা কি করছে, ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ রক্ষায় গুরুত্ব অনুধাবনের সুযোগ করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি এই কথাটা আপনার ইন্ট্রোডাকশনের পরে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার এক্সট্রা একটা ভ্যালু অ্যাড হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা গেল। এরপরে আমি যদি দেখেন যে আসলে আমাদের এই যে কোথায় কোথায় আমাদের এই টাকাগুলো ইনভেস্ট করা দরকার, আপনারা অনেকে ডিরেক্ট ভাবে চলে গেছেন। তো এর আগেও কিছু অনেক কাজগুলো থাকে। আমি কি কাজ করি, সর্বদা কি করি, একটা গ্রাফ বা হচ্ছে একটা আপনার কি বলে এটাকে পাই চার্ট, বা হচ্ছে একটা হচ্ছে আপনার এটা কি বলবো আমি এটাকে, এই ডায়াগ্রামটার নাম জানি না আমি। আচ্ছা, এরকম ডায়াগ্রাম দিয়ে আপনি হচ্ছে যে দেখাবেন যে এটার সাথে এটা লিঙ্ক আপ, এটার সাথে লিঙ্ক আপ, এটাকে লিঙ্ক আপ, এরকম দেখাতে পারেন আপনি। এরকম কিছু ডায়াগ্রাম আঁকতে পারেন। আমি যে জিনিসটা হচ্ছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রগুলো কোথায় কোথায় আছে, এই রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিসিয়েন্সি, কার্বন ফাইন্যান্স, সাস্টেনেবিলিটি, সাপ্লাই চেইন, ক্লিনার প্রোডাকশন, এত কিছু করার পরেও যদি একটা প্রতিষ্ঠান লাভ করে, তাহলে আপনি কেন কাজটা করবেন না? এই প্রশ্নটা আপনি ছুড়ে দিলেন আপনি ইকে। যেমন আপনার হচ্ছে বলতে পারেন যে আপনি wouldn't you also want to take advantage of such opportunities for your financial institution, মানে আপনি এই জিনিসগুলো পাওয়া সত্ত্বেও কেন আপনি এই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন না? অর্থাৎ আপনার লেখার প্রশ্ন হবে, আচ্ছা একটু মিউট করেন, লেখার অ্যাপ্রোচটা হবে যেন আপনি একজন টিচারকে বোঝাতে পারতেছেন যে না, আপনি আনকমন হইলেও যেহেতু আপনি কিছু একটা মানে তাকে মানে বোঝাতে পারছেন, আপনি ভালো জানেন, মানে এটার সাথে আপনার অন্য লেখার পার্থক্য হয়ে যায়। এরকম যদি আপনি ডায়াগ্রাম দেখাতে পারেন, এটা খুবই সিম্পলি ড্র করবেন, খুবই একবারে মনে করেন ড্র করার দরকার নেই, যেটা মনে করেন আপনার টাইম কিল করে সেরকম না। এরপরে আপনাদের আমরা আসি, এরপরে আছে আমাদের বডি পার্টটা, মূল বডি পার্ট, এটা মেইন বডি পার্ট আমরা আসি এখন। যদি দেখেন এই ফোকাস রাইটিংটাও কিন্তু আমি মুখস্থ করে আসিনি, আমি কিন্তু নিজে নিজে একটু লিখছি একটু আগে বসে বসে, যে আমি আসলে কি কি লিখতে পারি, যদি আমি বাসায় লিখছি, সুতরাং আমার একটু এই সম্পর্কে একটু নলেজ আপনাদের কাছে একটু হলেও বেশি হবে, কারণ হচ্ছে আমি এটা সম্পর্কে একটু পড়ে আসছি বা আমি একটু লিখছি। যদি আমি একটা আনকমন হতো তারপর আমি লিখতে পারতাম, কিভাবে লিখতে পারতাম, আমি আমার যে এতদিনের অভিজ্ঞতা বা এতদিনের পড়াশোনার মধ্যে যে আমি জিনিসগুলো শিখছি সেগুলো আমি ইউজ করতে পারতাম। যেহেতু আপনাদেরকে আমি স্পেসিফিক শেখাচ্ছি, সুতরাং আমি কোন কোন বিষয়গুলো দিলে আপনি ভালো নাম্বার পাবেন সেটা আমি আপনাকে শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন এখানে যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও ভূমিকা আপনি উল্লেখ করবেন, এরপরে পরিবেশ রক্ষায় আপনি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বেগ এই বিষয়গুলো বলবেন, এবং চ্যালেঞ্জ এবং যে মোকাবেলা আছে তার নির্দিষ্ট পয়েন্ট বা প্যারায়, হ্যাঁ আপনি পয়েন্ট বা প্যারায় উল্লেখ করতে পারেন, শেষে আপনি একটা উপসংহার টানলেন। এখন দেখেন আপনি যদি পরিবেশ রক্ষায় আপনাদের অনেকে যেটা বললেন যে প্রয়োজনীয়তা এবং ভূমিকা কি, প্রযুক্তির ব্যবহার করতে হবে আমাকে, কি নতুন নতুন প্রযুক্তি এবং ব্যবহার করতে হবে যেগুলো পরিবেশের উপর প্রভাব কমাতে সাহায্য করে। যদি আমি বলি যে সোলার প্যানেল আমরা ব্যবহার করতে পারেন, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করলে আপনার পরিবেশের জন্য ভালো। টেকসই ব্যবসা মডেল, যে মডেল মনে করেন যে আপনার, যদি আমি বলি যে সার্কুলার ইকোনমি, দেখেন সার্কুলার ইকোনমি জানেন অনেকে এটা কি? হ্যাঁ, রিসাইক্লিং এর মাধ্যমে আমার ওই আবার ইয়াটাকে কাজে লাগানো আর কি। আচ্ছা আচ্ছা, এটা ধন্যবাদ। মানে এটা হচ্ছে যে আমাদের কিন্তু বর্তমানে কিন্তু বাজারে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু সার্কুলার ইকোনমি ব্যবহার করে কিন্তু অনেক প্রফিট অর্জন করছে। যদি আমি বলি লাস্টের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান হচ্ছে হামিম গ্রুপ। হামিম গ্রুপ যারা হচ্ছে এদের যে ওয়েস্টেজ গুলো আছে এখান থেকে এরা কি করতেছে, রিসাইকেল করে সেটাকে আপনার হচ্ছে কি রিসাইকেল ফ্যাব্রিক উৎপাদনে
কাজে লাগাচ্ছে, অর্থাৎ আমাদের যে ইম্পোর্ট করার যে একটা ঝামেলা বা ইম্পোর্ট করার যে কস্ট সেটাকে অনেকাংশে কমিয়ে আনতেছে এই সার্কুলার ইকোনমির মাধ্যমে। এরপর আমরা আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, যেটা আমি বললাম যে ওই যে বর্জ্য পূর্ণ ব্যবহার করতে হবে, এবং প্যাকেজিং সামগ্রী আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে যে প্যাকেজিংটাকে, যেমন ডক্টর মোবারক হোসেন খান যিনি হচ্ছে আপনার পলিথিন আবিষ্কার করছেন, বায়োডিগ্রেডেবল পলিথিন, যেটা কি হচ্ছে পরিবেশের সাথে মিশে যাচ্ছে। অনেক কোম্পানি আছে যারা কি করতেছে ওই পলিথিন বা প্যাকেজিং সামগ্রী উৎপাদন করার কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাবটা কমে আসতেছে, মানে যেগুলো হচ্ছে আপনার কি বলবো দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এরপরে আমাদের সিএসআর কিছু অ্যাক্টিভিটিস আছে, ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান এটা করে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলো করে, বিভিন্ন ব্যাংকগুলো এই সিএসআর অ্যাক্টিভিটিস করে, বিভিন্ন ধরনের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, তারা হচ্ছে এই সিএসআর অ্যাক্টিভিটিস গুলো করে কি করে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করতেছে। তারপরে হচ্ছে কি করতেছে তারা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ময়লা যে পুকুরগুলো আছে, সেগুলো পুকুর মানে পরিষ্কার। তারপরে হচ্ছে আপনার আরো অনেক ধরনের সিএসআর অ্যাক্টিভিটিস আছে যেগুলো পরিবেশের জন্য খুবই উপকারী। সোলার প্যানেল তারা লাগাচ্ছে, সোলার প্যানেল। এরপরে হচ্ছে আপনার এগুলো তাদের কি করতেছে, তাদেরকে ব্র্যান্ড যে ইমেজ আছে সেটা বাড়াতে সহযোগিতা করতেছে, এবং নেতিবাচক যে প্রভাব আছে সেগুলো দূর করতেছে, ইতিবাচক প্রভাব নিয়ে আসতেছে। এরপরে আমি শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে পারি, এই করার জন্য দূষণ কমাইতে পারি আমি, হ্যাঁ দূষণ, এবং যেটা হচ্ছে আমাদের গ্যাস নিঃসরণ হ্রাস করা এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য প্রযুক্তির ব্যবহার আমরা করতে পারি। এরপর হচ্ছে আমরা মানে বুঝলাম যেটা হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভূমিকাগুলো কোনগুলো, এইগুলো হচ্ছে ভূমিকা। এখন আমরা আসবো যে এই উদ্যোগ নিচে কারা কারা। আমি বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান নাম বলবো। বাংলাদেশ যেটা বললাম যে হামিম গ্রুপ যেমন বললাম, তারপর হচ্ছে আপনার ইকো হেয়ার একটা কোম্পানি আছে তারা করতেছে, তার বাংলাদেশের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে মূলত এই পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা হাতে নিয়েছে। আমি যদি বলি যে বিদেশি কোম্পানির কথা বলি, যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতেছে কারা, গুগল কি করতেছে 2017 সালে এরা পুরোপুরি কার্বন নিউট্রাল হয়ে গেছে এরা, হ্যাঁ। এবং এরা কি করতেছে 2030 সালের মধ্যে মনে হয় 2030 সালের মধ্যে এটাকে অন্য যে আদার কোম্পানি গুলো আছে সেখানে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরপর আছে গ্রিন বিল্ডিং কারা করছে, অ্যাপেল পার্ক, এরা গ্রিন বিল্ডিং করে ফেলছে, মানে সোলার প্যানেল দ্বারা শক্তি সংগ্রহ করে এরা। এরপরে বর্জ্য পূর্ণ ব্যবহার এবং পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার, এরা কোকোকোলা বাংলাদেশের যেমন গাজীপুরে আছে, ময়মনসিংহ আছে, এই কোকোকোলা কোম্পানি 50% পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করতেছে এরা। এবং টেসলা তাদের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করে পরিবেশে কার্বন নিঃসরণের চেষ্টা করতেছে। এগুলো উদাহরণ আপনাকে অবশ্যই টানতে হবে ভাই। যখন আপনি পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা লিখবেন, তখন এই যে বৈশ্বিক প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রতিষ্ঠান কি করতেছে, উদ্যোগগুলো, এগুলো না থাকলে আপনার লেখাটার একটা সার্থকতা থাকে না। মানে আপনাকে মাথায় আনতে হবে যে আমি এই যে লিখবো তখন আমার কি কি বিষয়গুলো ইনক্লুডেড থাকবে। এরপরে পানি সংরক্ষণ করতেছে, টেকসই কৃষি, সচেতনতা বৃদ্ধি। এরপরে আমাদের হচ্ছে যদি আমি বলি যে আমাদের চ্যালেঞ্জ গুলো কোথায়, এবং এই যে প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ গুলো কোথায় মোকাবেলা করে নেয়, চ্যালেঞ্জ গুলো অনেক আছে। উচ্চ ব্যয় আছে, নতুন প্রযুক্তির যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, সরকারের নীতি এবং নিয়ম কানুন দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, গ্রাহকদের মনোভাব আছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সমস্যা আমাদের আছে। এগুলো মোকাবেলা আমাদের কি করতে হবে, টেকসই বিনিয়োগ করতে হবে, সরকারের সাথে সহযোগিতা করতে হবে। এরপর বজ্র ব্যবস্থাপনা কৌশলকে উন্নত করতে হবে, উচ্চ মানের পরিবেশ বান্ধব তৈরি করতে হবে। এতক্ষণ যা দেখলেন আপনারা, এইটা হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড রাইটিং যেটা বলা হয়, তার মধ্যে এগুলো থাকলে খুবই ভালো। হ্যাঁ, এগুলো থাকতে হবে বিষয়টা এমন না। আপনি আরো অনেক কিছু ঢুকাইতে পারেন, আপনার মাথার মধ্যে অনেক কিছু আসবে, পরীক্ষা হলে মধ্যে এত কিছু আসবে না। এখন আপনি যদি এর 40-50% নিয়ে আসতে পারেন, আপনি আশা করি বাক্য যে প্রথম দিকে বললাম, গ্রামার, সেন্টেন্স, যে বিষয়গুলো আমি মেনটেন করতে বললাম, এগুলো করেন, তাহলে আপনার হচ্ছে আপনি 18 থেকে 22 এই মতো মার্কটা আপনি পাবেন। এটা হচ্ছে আপনার। আচ্ছা হৃদয়, আপনি মনে হয় হাত তুলেছেন বারবার, বলেন। এতবার হাত তুলেছেন কিন্তু কথা বলতেছেন না, বলেন। আরে অবস্থা। আচ্ছা 18 থেকে 22 মার্ক আপনি পাবেন। এরপরে আমরা যদি একটু আসি, আমরা শেষ করব আর 5 মিনিট, যেটা হচ্ছে আমাদের তথ্যগুলো, যেটা হচ্ছে এখন দেখেন আমরা এইখানে কি ব্যবহার করব না। আমরা এতক্ষণ দেখলাম যে রচনা এবং ফোকাস রাইটিং, যেহেতু আমরা একটা পার্থক্য দেখেছি যে আমরা কিন্তু এই যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যতীত আর কিছু আমরা এখানে ব্যবহার করিনি। যদি আমরা অনেক কিছু দেওয়ার মতো ছিল, আমাদের এখানে মানব
মানবাধিকার বা অর্থনীতি, পরিবেশ দূষণের কারণ, জলবায়ু সম্মেলন এগুলো আলোচনা করবেন না, কারণ আপনাকে বলেছে পরিবেশ রক্ষা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্পর্কে আলোচনা করতে বলছে। অর্থাৎ আপনাকে যে বিষয়ে ফোকাস করতে বলছে সেই বিষয়ে ব্যতীত অন্য বিষয়গুলোকে এনে আপনার সময়কে নষ্ট করবেন না। যদিও এটা আসলে আসলে আমরা টিচাররা অনেক ক্ষেত্রে এগুলো দেখে না, কিন্তু আপনার হচ্ছে যে নিয়ম হচ্ছে আপনি অবশ্যই। এই হৃদয় ভাই, আপনার কি হয়েছে? বারবার হাত তুলতেছেন। হৃদয় ভাইকে থামান ভাই, আপনি বললে বলে ফেলেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সময় নষ্ট করি না আমরা। তাহলে বুঝছেন, আপনাকে আমি যদি বলি যে ফোকাস রাইটিং এবং হচ্ছে যে এসে, এই দুইটার মধ্যে পার্থক্য এখানেই। এসেতে আপনি যে টপিকে থাকতো অন্য টপিক আনতে পারতেন, যেমন অর্থনীতি, মানবাধিকার, পরিবেশ দূষণ, জলবায়ু সম্মেলন, এগুলো আলোচনা করতেন, কিন্তু ফোকাস রাইটিং এ ওই একটা বিষয় আপনি আলোচনা করবেন। এখন কথা হচ্ছে এই যে আপনারা একটা সারসংক্ষেপ পেলেন, ফোকাস রাইটিং এবং হচ্ছে এসের মধ্যে মূল পার্থক্য কোনটা? এই পার্থক্য একটাই, যে উদ্দেশ্য এবং স্ট্রাকচার, এবং হচ্ছে আপনার যেটা বললাম যে টপিক সেন্টেন্সের পার্থক্য আছে, মানে টপিক সেন্টেন্স অগ্রাধিকার পাবে রচনার ক্ষেত্রে, কিন্তু ফোকাস রাইটিং এ আপনি যা চাবে শুধু সেটাই আনা যাবে। অর্থাৎ এটাই হচ্ছে যে আমাদের মূল কথা। এখন আপনাদের আমরা একটা প্রতিক্রিয়া গ্রহণ করব যে আসলে আপনারা কি শিখলেন, বা আসলে এখান থেকে কিছু শিখতে পারছেন কিনা। আমরা আসলে পুরোটা শিখাইতে পারি নাই, কারণ হচ্ছে এখানে আমাদের সীমাবদ্ধতা আছে। একজন আস্তে আস্তে একটু বলেন, একটু সবার একটু একটু শুনি, যে 2-1 লাইন করে বলেন 5 মিনিটের মধ্যে, যে আসলে ভাই আরো অন্যান্য বিষয়গুলো ক্লাস নেওয়ার ক্ষেত্রে, বা হচ্ছে আপনার আরো কথা বলার ক্ষেত্রে, বা কোন কোন বিষয়গুলো আমি আনলে হয়তো আপনার জন্য ভালো হতো। আমি যেহেতু একটা ফোকাসিং একটা ওভারভিউ একটা ক্লাস নিলাম, মানে এটা হচ্ছে একটা সামারি ক্লাস যেটাকে বলতে পারি আমি কিন্তু এরকম প্রায় হচ্ছে, ধরেন আমি কি ক্লাস নিব আপনার হচ্ছে ফোকাস রাইটিং এ। আচ্ছা, ফোকাস রাইটিং এ আপনার হচ্ছে আপনি টপিক আছে আমার মনে করেন 6টা। হ্যাঁ, 6টা টপিক আছে। এর মধ্যে হচ্ছে আপনার যেমন হচ্ছে বাংলাদেশ, এরপর হচ্ছে আমার ইকোনমি। আচ্ছা, ক্লাসে রেকর্ড আছে, রেকর্ডটা আমরা গ্রুপে দিয়ে দেবো। এরপর হচ্ছে আপনার ইকোনমি, এরপর হচ্ছে ব্যাংক, এরপর হচ্ছে এনভায়রনমেন্ট, এরপরে হচ্ছে আপনার আমরা বলতে পারি হচ্ছে যে ইন্ডাস্ট্রি, এরপর হচ্ছে আমার প্রবলেম, এরপর আমরা বলতে পারি হচ্ছে আমাদের হচ্ছে যে ওয়ার্ল্ড, হ্যাঁ, বিশ্ব, ওয়ার্ল্ড। এটা এই 6টা বিষয়ের 7টা, এই 7টা বিষয়ের উপর আমি আমার লেকচার গুলো সাজাবো ইনশাল্লাহ। আমরা যে ব্যাচটা করব সেই ব্যাচটার মধ্যে এই বিষয়গুলো আমি ক্লাস নিব, পাশাপাশি আমি ট্রান্সলেশনও কিছু দেখাবো। এবং যেটা হচ্ছে আমি আসলে কোনো বাণিজ্যিক ভাবে এগুলো শেখাতে যাচ্ছি না, আমি যখন আমার মন চাবে ফ্রিলি আমি তখন শেখাবো। তো কারণ হচ্ছে আমারও ফোকাস কি ঢালাভাবে লেখা যায় পয়েন্ট না করে? অবশ্যই ফোকাস আপনি হচ্ছে যে ঢালাভাবে লিখতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই ভাই। পয়েন্ট না করেও লিখলে সমস্যা নেই, তবে পয়েন্ট আপনি কিছু উল্লেখ করবেন, যেমন প্রভাব লিখতেছেন, কারণ লিখতেছেন, ফলাফল লিখতেছেন, এখানে কিছু প্রভাব পয়েন্ট আপনি আনেন, তাহলে আপনি স্পেসিফাই করা সহজ হয়ে যাবে আপনার ক্ষেত্রে। এটা হচ্ছে কথা। এই 6টা টপিকের উপর আমি ক্লাস নিব, পাশাপাশি আপনারা যারা আমাদের ব্যাচ গুলোতে আছেন সেখানে তো তারা ক্লাসগুলো পাবেনই। পাশাপাশি আমরা নতুন ব্যাচ যেখানে আছে মুনিমাল, রায়হান এবং হচ্ছে আমি মিলে, হ্যাঁ, আপনার একটা ব্যাচ করতেছি, যেখানে হচ্ছে আমরা পূর্ণাঙ্গ একবারে A to Z, যেটাকে আমরা বলবো প্রায় আমাদের 20 থেকে 25টা মনে হয় ক্লাস আমরা একটা রুটিন করছি। এই রুটিনের উপর আমরা বাংলাদেশ ব্যাংক, পেট্রো বাংলা এবং যে বিষয়গুলো দরকার, মানে সে হচ্ছে আইবিএ তে পড়ে, সে আমার কাছে ভালো পারে। মানে সত্যি কথা বলতে আমার আসলে অনেক কিছু থাকতে হয়, আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, কিন্তু সে হচ্ছে মূলত আপনাদের রাইটিং গুলোকে ডেভেলপ করবে। পাশাপাশি আমি ফোকাস রাইটিং, লেটার, প্যাসেজ, এই বিষয়গুলোকে আমি ডেভেলপ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি খুব পারি বিষয়টা এমন না, তবে যতটুকু পারি আপনাদের ততটুকু আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, মানে ওই যেটা বললাম। এখন আপনাদের অনেকেই আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমরা শেষ করব। আর হচ্ছে আপনাদের দেখলাম যে অনেকেই স্বাগত জানিয়েছেন, আপনাদের যদি আর কোনো রিকোয়েস্ট থাকে করতে পারেন, কেউ কোনো কোয়েশ্চেন থাকলে, রিকোয়েস্ট থাকলে করতে পারেন, বা আমাদের ক্লাস সম্পর্কে জানাতে পারেন যে আসলে ক্লাসটা কেমন লাগলো, কেউ একজন বলতে পারেন একটু সংক্ষেপে, তাহলে আমার ভালো লাগবে, যে আমি বুঝতে পারবো আসলে আমি কি শিখাইলাম। একটু বলেন কেউ একজন, শুনি আমি একটু। বলেন ভাই, বলেন একজন। আরে কথা বলতে হবে, আপনি যে কোনো প্রতিষ্ঠান চাকরি করেন না কেন, কথা না বললে আপনার দাম থাকবে না। কথা বলেন, সুযোগ দিচ্ছি তো, কথা বলেন। এই আপনারা বলেন, কেউ বলেন একজন।
হ্যাঁ, ক্লাসটা ভালোই হয়েছে, বাট সময়টা সংক্ষিপ্ত ছিল এবং আরো কিছু মানে ডিটেলসে আমাদের জানার হয়তো বা লিমিটেশন ছিল আর কি। এটা ঠিক আছে, বুঝতে পারছো। যেটা বললাম যে আমি আসলে পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে ফোকাস সেটিং এবং এসে কোথায় পার্থক্য থাকে, এবং একটা গাঠনিক ডায়াগ্রাম, আমি এই দুটো নিয়ে কথা বলছি আজকের টপিকসে। আমি আরো অনেক কিছুই টপিক আছে, তো সেগুলো তো আসলে একদিনে সম্ভব না, আপনি বুঝেন এই বিষয়টা। আচ্ছা, আরেকজন বলেন যদি তাদের কোনো রিকোয়েস্ট থাকে, হ্যাঁ বলেন, তাহলে আমি সেভাবে চেষ্টা করবো। আমি 10 দিন 15 দিন পর পর হলেও আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। বলেন। আচ্ছা, আর যদি কিছু কারো না থাকে, তা সবার প্রতি আমার ভালোবাসা রইলো। আর যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপটায় আপনারা কোশ্চেন করতে পারবেন। আর এই ক্লাসটা রেকর্ড থাকবে। ভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন এই বিষয়টা আপনি একটু ভালো মতো ক্লিয়ার করে এটার উপরে যদি ক্লাসগুলো একটু সাজাতেন। আচ্ছা, কোনটা? ওই যে অ্যাডভার্ব গুলো? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্ক্যামিং করা, তারপরে হচ্ছে এই যে ব্যাংক রিলেটেড মানে 7টা ফোকাস রাইটিং এর যে বিষয়, এটার প্রত্যেকটার উপরে যদি একটু করে মানে এই হ্যাঁ ফোকাস হ্যাঁ, গুলো ওইটা আমার মাথায় আছে। দেওয়ার আগে একটু আগে যদি ইনসিডেন্ট হিসেবে ভালো হতো। আমার এটা মাথায় আছে। আমি আমার ক্লাসগুলো তো অবশ্যই এই টেমপ্লেট নিয়ে কথা বলবো। আমি তো হচ্ছে এটা ওভারভিউ দেখালাম, এখানে টেমপ্লেট থাকবে যে আপনার হচ্ছে এটা আপনি ফোকাস সেটিং কমনও না পড়ে, আপনি ওই টেমপ্লেট দিয়ে যেন আপনি 15 মার্ক পাইতে পারেন। এটা আমার মাথার মধ্যে আছে যে আমিও তো বাজে করে আসছি অনেক ক্ষেত্রে পরীক্ষা হলের মধ্যে, যে আমি টেমপ্লেট বসে দিয়ে চলে আসছি, কারণ অত কিছু মাথার মধ্যে ছিল না আমার। এটা আপনাদের থাকবে না, স্বাভাবিক। তো টেমপ্লেটটা আপনারা অবশ্যই শিখবেন, এটা আমি শিখাবো। কিন্তু এটা কখনো শেখানা এটা সবাই পারে। যে বিষয়কে শেখার, আমি বাক্য কিভাবে লিখতে হয় এটা আমি ফোকাস করব, একটা ইন্ট্রোডাকশন কিভাবে সুন্দর করতে হয় এটা আপনারা যারা লিখেন এখানে কোনো ভুল আছে কিনা বা এখানে আমি একটু কারেকশন করতে পারি না, আমার ফোকাস থাকবে সেখানে। আমার ফোকাস থাকবে আপনি প্যাসেজে কোথায় ঠিক করতে হবে, কোথায় অনুবাদে ঠিক করতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে। মানে এগুলো আমরা দুজন ভাগ করে শেখাবো। মুনিমাল রায়হান, সে আপনাদের ইতিমধ্যে ইংলিশ ক্লাস নেয়, পাশাপাশি আমিও শেখাবো। তো আশা করি আপনারা ভালো কিছু পাবেন। হ্যাঁ, তো ভালো থাকেন ভাইরা। আর কালকে থেকে রমজান, অবশ্যই রমজানের পবিত্রতা রক্ষা করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।